Good evening to all of you and welcome to WBCS Main Indian Polity and Constitution class তোমাদের ইন্টিগ্রেটেড কোর্সে। তো প্রিলিমিনারির ক্লাস আমরা কমপ্লিট করেছি। একটা মাস তোমাদেরকে স্টাডি লিভ একরকম দেওয়া হয়েছিল যাতে প্রিলিমিনারির ক্লাসগুলো তোমরা ঠিকঠাক ভাবে দেখে নিতে পারো। তো আজ থেকে আমরা শুরু করছি আমাদের WBCS মেইন এক্সামকে টার্গেট করে অ্যাডভান্স লেভেলের আলোচনা, বা আমরা যে টপিকগুলো অলরেডি পড়েছি জেনেছি, যে টপিকগুলোর ওপর আমরা বেসিক নলেজ আমরা মানে অ্যাচিভ করেছি, যে বেসিক নলেজ আমরা বলতে পারো অ্যাডপ্ট করেছি, সেটাকে আরেকটু ভালোভাবে জানো। ঠিক আছে, তো যেভাবে আমরা প্রিলিমিনারি ক্লাস করেছি সেভাবেই হচ্ছে আমরা মেন্সের লাইভ ক্লাস করব, আলাদা কিছু না। আমি প্রত্যেকটা টপিক ধরে ধরে তোমাদেরকে বোঝাবো, এবং তোমাদের যদি কোথাও কোনো ডাউট, কোথাও যদি কোনো প্রশ্ন থাকে তো সেটা অবশ্যই কমেন্ট এবং ভয়েসের মাধ্যমে আমার সাথে ডিসকাশনস করে নেবে। ঠিক আছে, তো যেহেতু আমরা প্রিলিমিনারি আমরা ক্লাস করেছি, বেসিক ক্লাস করেছি, তো সেই ক্ষেত্রে অসুবিধা হওয়ার কোথাও কোনো জায়গা নেই। আমি আবারও বলে দিচ্ছি, বরং তোমাদের অনেক সুবিধা হবে এই ব্যাপারগুলোকে হচ্ছে বুঝতে, যেহেতু আমরা বেসিক লেভেলের ক্লাস অলরেডি আমরা কমপ্লিট করেছি, আমরা মানে সেই জায়গায় নলেজটা আমরা নিয়ে নিয়েছি। ঠিক আছে, তো সেই এই যে বলতে পারো ক্লাস, এই ক্লাসে কোথাও আমি মনে করি না তোমাদের বোঝার ক্ষেত্রে কোথাও কোনো অসুবিধা হবে। ঠিক আছে, তো চলো দেখা যাক আমি যে কথাগুলো বলছি সেগুলো কতটা সত্যি। যখন আমরা ক্লাস করব, ক্লাস এগোবে, তখনই তোমরা বুঝতে পারবে। ঠিক আছে, ওকে। ওকে, ইটস ওকে সুব্রত। হ্যাঁ সুদেশ, না বলো। স্যার একটা কোয়েশ্চেন ছিল আমার। ওই হ্যাঁ হ্যাঁ স্যার 1773-তে তো আমরা দেখেছিলাম যে 4 জন এক্সিকিউটিভ মেম্বার ছিলেন, হুম মানে গভর্নর জেনারেল অফ বেঙ্গলকে হেল্প করার জন্য। হুম তারপরে স্যার তারপরে স্যার একজন ল মেম্বার মানে অ্যাডেড হয়েছিলেন, মানে টেম্পোরারি। হুম তখন স্যার আপনি বলছিলেন যে তার আগে মানে মানে ওই 1833 একজন ল মেম্বার টেম্পোরারি অ্যাড হয়েছিল, হুম তখন হচ্ছে আবার হুম 4 জন মেম্বার হলো। কিন্তু স্যার যখন 1773 সালের পর কখন স্যার 3 জন মেম্বার আবার হয়ে গেল, তারপরে যে আবার স্যার 4 জন হলো, মানে এটা আমি বুঝতে পারছি না। স্যার আপনি বলছিলেন যে একবার 3 জন, মানে 4 জন থেকে 3 জন হ্যাঁ হয়ে গিয়েছিল। চারজন থেকে তিনজন হলো। ঠিক আছে, চারজন থেকে হচ্ছে তোমার তিনজন হলো। ঠিক আছে, এবং তিনজনের পর আবার এটা চার হলো। তো এই যে চারজন, এটা হয়েছিল 1773, চার থেকে এটা তিন হয়েছিল তোমার 1793 চার্টার অ্যাক্ট। ঠিক আছে, আর আচ্ছা আবার স্যার। চারজন হলো, এটা হচ্ছে 1853 চার্টার অ্যাক্টে। ঠিক আছে, কারণ 1833-তে ওই যে ল মেম্বার সেটা কিন্তু টেম্পোরারি ছিল, তাই ওটা কিন্তু আমরা ফোর্থ ধরবো না। তো 1773 ফোর, এটাকে কমিয়ে করা হলো 3, 1793 চার্টার অ্যাক্ট, আবার এটাকে 4 করা হলো তোমার চার্টার অ্যাক্ট 1853। ঠিক আছে স্যার। ওকে, হ্যাঁ স্যার। আচ্ছা, গুড ইভিনিং, চলো শুরু করি। তো দেখো, আমি এই প্রথমে যে কথাটা বলবো, যেটা আমি তোমাদের প্রিলিমিনারি ফার্স্ট ক্লাসেও বলেছিলাম, যে আমাদের ন্যাশনাল মুভমেন্টের ডিমান্ড কি ছিল। অবশ্যই আমাদের ন্যাশনাল মুভমেন্টের ডিমান্ড ছিল ইন্ডিপেন্ডেন্স, কিন্তু এর পাশাপাশি আমাদের যে দাবি ছিল সেই দাবি হচ্ছে যে আমাদের সংবিধান, এবং যে সংবিধান আমরা নিজেরাই তৈরি করব, মানে ভারতের সংবিধান ভারতীয়রাই তৈরি করবে। ভারতের সংবিধান এরকম হবে না যে ব্রিটিশ পার্লামেন্ট তৈরি করে দিচ্ছে বা গিফট অফ ব্রিটিশ পার্লামেন্ট। ঠিক আছে, এবার ব্রিটিশ গভর্নমেন্ট যারা বলতে পারো 200 বছর ধরে আমাদেরকে শাসন করেছে, তো ব্রিটিশ গভর্নমেন্টের কোথাও এই দৃষ্টিভঙ্গি ছিল যে ভারতীয়রা সংবিধান তৈরি করতে পারবে না, ভারতীয়দের সেই ক্ষমতা বা সেই জ্ঞান নেই। ঠিক আছে, যে ভারতীয়রা একটা সংবিধান তৈরি করতে পারবে। তো এই যে ভারতীয়দের দাবি, সংবিধান তৈরির এই যে দাবি, এই দাবি ব্রিটিশ গভর্নমেন্ট 1946 এর আগে পর্যন্ত কখনোই কিন্তু সেইভাবে মান্যতা দেয়নি। ঠিক আছে, কিন্তু ভারতীয়রা তাদের উদ্যোগে সংবিধান তৈরির চেষ্টা করেছে, বা বলতে পারো সফল হয়েছে। মানে ভারতীয়রা ব্রিটিশ গভর্নমেন্টকে এটা
দেখিয়েছে বিভিন্ন বলতে পারো বিষয়ের মাধ্যমে যে ভারতীয়রাও সংবিধান তৈরির ক্ষমতা রাখে। তো এইরকমই যদি আমি বলি যে প্রথম উদ্যোগ ভারতীয়দের দ্বারা ভারতের সংবিধান তৈরি, সেটা হচ্ছে কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিল 1925। এটা হচ্ছে কি একটা কনস্টিটিউশনাল ডকুমেন্ট যেটা ভারতীয়রা তৈরি করেছিল। মানে বলতে পারো ভারতীয়রা কি করছে, একটা সংবিধান তৈরি করছে যে কিভাবে ভারতবর্ষ পরিচালিত হওয়া উচিত, ভারতবর্ষের পরিচালনার ক্ষেত্রে কি নিয়ম কানুন হওয়া উচিত। ঠিক আছে, তো এই কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিল আমরা কি বলছি, যে একটা কনস্টিটিউশনাল ডকুমেন্ট যেটা ভারতীয়রা তৈরি করছে, আমরা যেটাকে কি বলছি যে ভারতের সংবিধান। ঠিক আছে, হ্যাঁ এবার তোমরা বলেছে ভারতের সংবিধান কেন বলছি। দেখো সংবিধান মানে কি, সংবিধান মানে যে একটা বেসিক রুলস এন্ড রেগুলেশন যার উপর একটা দেশ পরিচালিত হচ্ছে বা পরিচালিত হবে। তাহলে ভারতবর্ষ কিভাবে পরিচালিত হবে বা ভারতবর্ষ পরিচালনার ক্ষেত্রে কি নিয়ম কানুন থাকা উচিত তারই একটা বলতে পারো ডকুমেন্ট হচ্ছে এই কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিল। কিন্তু এই কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিল অনুযায়ী কি ভারতবর্ষ পরিচালিত হয়েছে? না, কখনোই কিন্তু না। কিন্তু এটা আমরা কি বলছি, ইন্ডিয়ান ইনিশিয়েটিভ। তো দেখো কি বলছে, Commonwealth of India Bill 1925 was first drafted by the National Convention 1924 April। তাহলে এই যে কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিল 1925 যার ফার্স্ট ড্রাফট তৈরি হচ্ছে কবে, এপ্রিল 1924। এবং এই ড্রাফট প্রিপারেশনের জন্য কি হচ্ছে, একটা ন্যাশনাল কনভেনশন কল করা হচ্ছে। ঠিক আছে, তো কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিল ওয়াজ ফার্স্ট ড্রাফটেড বাই ন্যাশনাল কনভেনশন ইন এপ্রিল 1925। এবং এই কনভেনশনের চেয়ারপারসন ছিলেন তেজ বাহাদুর সাপুর। ঠিক আছে, তাহলে 1924 এপ্রিল ন্যাশনাল কনভেনশন, যেখানে কি হচ্ছে কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিলের ফার্স্ট ড্রাফট প্রিপেয়ার হচ্ছে। এরপরে আমরা দেখতে পাচ্ছি কনভেনশন মিট এগেন বোম্বে ইন ডিসেম্বর 1924। এই যে ন্যাশনাল কনভেনশন এটা আবার মিট করছে কবে, বোম্বেতে ডিসেম্বর 1924 এ। এবং এই যে বলতে পারো দ্বিতীয়বার যে মিট করছে ডিসেম্বর 1924, কি বলছে, সাবমিটেড অ্যান্ড অ্যামেন্ডেড ড্রাফট অফ দ্য বিল টু আ সাব কমিটি। ঠিক আছে, তাহলে এই যে ফার্স্ট ড্রাফট যেটা প্রিপেয়ার্ড হয়েছিল এপ্রিল 1924 এ, তো এই ফার্স্ট ড্রাফটের একটা অ্যামেন্ডমেন্ট কি হচ্ছে এই সেকেন্ড কনভেনশনে সাবমিটেড হচ্ছে এবং সাবমিট করা হচ্ছে একটা সাব কমিটির কাছে, যে সাব কমিটির চেয়ার উইমেন ছিলেন অ্যানি বেসান্ত। ঠিক আছে, দেখো কি বলছে, সাব কমিটি অ্যাপয়েন্টেড বাই দ্য অল পার্টি কনফারেন্স অফ হুইচ অ্যানি বেসান্ত ওয়াজ চেয়ার ওম্যান। ঠিক আছে, দিস সাব কমিটি মেড সেভারাল অ্যামেন্ডমেন্ট। এবং এই যে সাব কমিটি অ্যানি বেসান্তের নেতৃত্বে এই সাব কমিটি কি করছে, আরো কিছু অ্যামেন্ডমেন্ট হচ্ছে তোমার রেকমেন্ড করছে। These were considered by National Convention April 1925। এবং এই যে বলতে পারো সাব কমিটির যে অ্যামেন্ডমেন্ট গুলো, এই অ্যামেন্ডমেন্ট গুলো সর্বোপরি তোমার 1925 এ ন্যাশনাল কনভেনশনের দ্বারা কি হচ্ছে, কনসিডার্ড হচ্ছে। ঠিক আছে, এবার যে জায়গাটা সব থেকে গুরুত্বপূর্ণ সেটা হচ্ছে কি, যে এই যে কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিল প্রিপেয়ার্ড হলো এপ্রিল 1925 এ প্রিপেয়ার্ড হলো। দেখো এপ্রিল 1925 এ যে কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিল প্রিপেয়ার্ড হলো, এই কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিল কিন্তু ব্রিটিশ পার্লামেন্টে কি করা হয়েছিল, পেশ করা হয়েছিল। দেখো কি বলছে, কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিল রিসিভড ওভারওয়েলমিং সাপোর্ট ফ্রম দ্য লেবার পার্টি। In December 1925, Mr. George Lansbury, a leading member of Labour Party, introduced the bill in British Parliament। ঠিক আছে, তাহলে লেবার পার্টির একজন গুরুত্বপূর্ণ বলতে পারো সাংসদ জর্জ ল্যান্সবারি, যিনি কি করছেন, এই কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিল তোমার ব্রিটিশ পার্লামেন্টে ইন্ট্রোডিউস করছে। ওকে, দ্য বিল ওয়াজ ফার্স্ট রিড, মানে বিলটা ইন্ট্রোডিউসড হলো। ঠিক আছে, বিলটা ব্রিটিশ পার্লামেন্টে ইন্ট্রোডিউসড হলো, কিন্তু কি হলো, এই বিলটা ব্রিটিশ পার্লামেন্টে পাস হলো না। কেন হলো না? কারণ লেবার পার্টির যে গভর্নমেন্ট, সেই গভর্নমেন্ট কি হলো, পরাজিত হলো। ঠিক আছে, তো লেবার পার্টির গভর্নমেন্ট পরাজিত হওয়ার কারণে এই বিল কিন্তু আর ব্রিটিশ পার্লামেন্টে পাস হলো না। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে ভারতীয়রা কি করছে, একটা বিল প্রিপেয়ার করছে, যে বিল যেখানে বলা হচ্ছে যে ভারতবর্ষ কিভাবে পরিচালিত হবে, ভারতবর্ষের শাসন ব্যবস্থা কিভাবে পরিচালিত হবে, ভারতের নাগরিকদের কি অধিকার থাকতে হবে, এই সমস্ত কিছু কিন্তু এই কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিলের মধ্যে ছিল। যে বিল ভারতীয়রা কি করলো, তৈরি করলো, বিল ড্রাফটেড বাই ইন্ডিয়ান, এবং যে বিল ব্রিটিশ পার্লামেন্টে ইন্ট্রোডিউসড হলো, কিন্তু লেবার পার্টির পরাজয়ের কারণে এই বিল কিন্তু ফাইনালি ব্রিটিশ পার্লামেন্টে পাস হলো না।
কিন্তু আমরা এটাকে বলতে পারি যে ভারতীয়দের দ্বারা একটা কিন্তু কি করা হলো, কনস্টিটিউশনাল ডকুমেন্ট তৈরি করা হলো, যেখানে ভারতীয়রা এটা প্রমাণ করলো যে ভারতীয়রা সংবিধান তৈরি করার ক্ষমতা রাখে। ঠিক আছে, এরপরে চলে আসি পরবর্তী যেটা, সেটা হচ্ছে সাইমন কমিশন। তো দেখো সাইমন কমিশন কেন অ্যাপয়েন্ট হলো, আগে প্রথমে আমরা এই জায়গাটাই আমরা যাব। সাইমন কমিশনকে আমরা স্ট্যাটিউটরি কমিশনস বলি। কেন আমরা স্ট্যাটিউটরি কমিশনস বলি, আমরা এই জায়গাটাই আগে প্রথমে যাব। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 হলো, আমরা প্রত্যেকেই জানি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1858, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 হলো ভারত শাসন আইন। এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 বলা ছিল যে 10 বছর পর, ঠিক আছে, আফটার 10 ইয়ার্স, মানে 1929 কি হবে, একটা কমিটি অ্যাপয়েন্ট করা হবে, একটা কমিটি বা একটা কমিশন অ্যাপয়েন্ট করা হবে, যে কমিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এক্সামাইন করবে। গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কিভাবে ভারতবর্ষে পরিচালিত হচ্ছে, ঠিকভাবে কাজ করছে কিনা, ঠিক আছে, এটা কি করবে, একটা কমিশন হচ্ছে এক্সামাইন করবে। ঠিক আছে, তাহলে এই যে সাইমন কমিশন অ্যাপয়েন্টেড হচ্ছে, কেন অ্যাপয়েন্টেড হচ্ছে, তার কারণ হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর যে কার্যকারিতা, যে কেমন কাজ করছে, কেমন চলছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919, সেটাকে এক্সামাইন করার জন্য। ঠিক আছে, তাহলে স্ট্যাটিউটরি কমিশনস কেন বলছি, তার কারণটা হচ্ছে এটাই যে এই যে সাইমন কমিশন অ্যাপয়েন্ট হওয়ার বিষয়টা, এটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 বলা ছিল। হ্যাঁ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এটা বলা ছিল না যে এই কমিশনের হেড হবে জন সাইমন, কিন্তু গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এটা বলা ছিল যে 10 বছর পর কি হবে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর যে কার্যাবলী, যে কার্যকারিতা, সেটাকে এক্সামাইন করার জন্য একটা কমিশন অ্যাপয়েন্ট হবে, যে কমিশন এই বিষয়টাকে এক্সামাইন করবে। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর প্রভিশনস অনুযায়ী 1927 এ 10 বছরের আগেই, ঠিক আছে, 1927 এ কি হচ্ছে, তোমার সাইমন কমিশন অ্যাপয়েন্টেড হচ্ছে। দেখো বলে দিচ্ছে, টু রিপোর্ট অন দ্য ওয়ার্কিং অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন এস্টাবলিশড বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1919 এর যে বলতে পারো কার্যকারিতা, সেটাকে এক্সামাইন করার জন্য সাইমন কমিশন কি হচ্ছে, অ্যাপয়েন্টেড হচ্ছে। সাইমন কমিশন কি ছিল, 7 মেম্বার বডি, যার হেড ছিলেন জন সাইমন। সাইমন কমিশনের বিরোধিতা ভারতবর্ষ জুড়ে হলো। ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস সাইমন কমিশন তীব্র বিরোধিতা করলো। কেন করলো এটা তো আলাদা করে বলার প্রয়োজন নেই, কারণ ভারতীয়দের যে দাবি ছিল যে ভারতবর্ষের যে সংবিধান রচনা হবে, সেই সংবিধান রচনার ক্ষেত্রে ভারতীয়দের অংশগ্রহণ কি করতে হবে, নিশ্চিত করতে হবে। ভারতীয়রা ভারতের সংবিধান সংস্কার বা সংবিধান রচনার কাজে কি হবে, যুক্ত হবে। কিন্তু সাইমন কমিশনের যে 7 জন সদস্য, সেখানে কোনো ভারতীয় ছিল না, অল আর ব্রিটিশ, তার জন্য আমরা হোয়াইট মেম্বারও বলে থাকি। সাইমন কমিশন বলছি, হোয়াইট মেম্বার বলছি, স্ট্যাটিউটরি কমিশন বলছি। হোয়াইট মেম্বার কেন বলছি, এটা তো পরিষ্কার, যেহেতু অল মেম্বারস আর ইউরোপিয়ান, ব্রিটিশ। কিন্তু কেন স্ট্যাটিউটরি কমিশন বলছি, কারণ এই কমিশন গঠনের যে প্রভিশন, সেই প্রভিশন গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 ছিল। তো সাইমন কমিশন কি রেকমেন্ড করলো, সাইমন কমিশন যেটা রেকমেন্ড করলো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 প্রভিন্সিয়াল লেভেলে যে ডায়ার্চি সিস্টেম তোমার ইন্ট্রোডিউসড হয়েছিল, সেটাকে কি করতে হবে, এস্টাবলিশ করতে হবে, এবং প্রভিন্সে ফুল রেসপন্সিবল গভর্নমেন্ট এস্টাবলিশ করতে হবে। তাহলে সাইমন কমিশন রেকমেন্ড করলো যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর দ্বারা প্রভিন্সে যে ডায়ার্চি যে সিস্টেম ইন্ট্রোডিউসড হয়েছিল, সেটাকে অ্যাবলিশ করতে হবে, এবং প্রভিন্সে কি করতে হবে, ফুল রেসপন্সিবল গভর্নমেন্ট এস্টাবলিশ করতে হবে। ঠিক আছে, সেকেন্ড যেটা বললো যে ভারতবর্ষের যে রাজনৈতিক যে কাঠামো, এখানে ইউনিটারি সিস্টেম উপযুক্ত নয়। ইউনিটারি সিস্টেম ইজ নট সুইটেবল ফর ইন্ডিয়ান পলিটিক্যাল সিস্টেম, ইন্ডিয়ান অ্যাডমিনিস্ট্রেশন। সেই ক্ষেত্রে সাইমন কমিশন কি রেকমেন্ড করলো, ফেডারেল সেটআপ। ফেডারেল সেটআপ, ফেডারেশন কি করতে হবে, এস্টাবলিশ করতে হবে। এটাই হচ্ছে ইন্ডিয়ার ক্ষেত্রে সুইটেবল, ইউনিটারি নয়। কারণ যদি আমরা দেখি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর আগে পর্যন্ত, মানে বিফোর 1935, ভারতবর্ষের অ্যাডমিনিস্ট্রেশন টোটালি কিন্তু কি ছিল, ইউনিটারি বা সেন্ট্রালাইজড।
সেন্ট্রালাইজড অ্যাডমিনিস্ট্রেশন, ঠিক আছে। তো সাইমন কমিশন যেটা রেকমেন্ড করলো যে ভারতবর্ষের যে রাজনৈতিক যে অবস্থা, ঠিক আছে, সেই রাজনৈতিক অবস্থার পরিপ্রেক্ষিতে ইউনিটারি সিস্টেম ভারতবর্ষের ক্ষেত্রে কিন্তু উপযুক্ত নয়, উপযুক্ত হচ্ছে ফেডারেশন, ফেডারেল। আচ্ছা, তারপরে কি বলছে, ডিড নট রেকমেন্ড ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ। ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ রেকমেন্ড করা হয়েছিল না, রেকমেন্ডেড করা হলো কমিউনাল রিপ্রেজেন্টেশন। কমিউনাল রিপ্রেজেন্টেশন যেটা চলে আসছে 1909 ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্টের মাধ্যমে, সেটা কি হবে, কন্টিনিউ হবে। তাহলে সাইমন কমিশন এই রেকমেন্ড গুলো করলো। প্রথমটা কি, যে ডায়ারচি অ্যাবলিশ করতে হবে, প্রভিন্সে ফুল রেসপন্সিবল গভর্নমেন্ট এস্টাবলিশ করতে হবে। সেকেন্ড কি, ফেডারেশন ভারতবর্ষে ইমপ্লিমেন্ট করতে হবে, কারণ ভারতবর্ষের ক্ষেত্রে ইউনিটারি সিস্টেম উপযুক্ত নয়। থার্ড যেটা রেকমেন্ড করা হলো না, ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ, মানে কি, যে লিমিটেড ফ্র্যাঞ্চাইজি রয়েছে সেটাই থাকবে, মানে কি ওই ট্যাক্স প্রপার্টির ওপর যে ভোটাধিকার দেওয়া হচ্ছে সেটাই কন্টিনিউ থাকবে। আর রেকমেন্ড করা হলো কমিউনাল রিপ্রেজেন্টেশন, ঠিক আছে। তো যাই হোক, সাইমন কমিশনের এই যে রেকমেন্ডেশন, এই রেকমেন্ডেশন কংগ্রেসকে যে বলতে পারো স্যাটিসফাইড করেছিল সেটা একদমই বলা যায় না, কারণ কংগ্রেস এবং ভারতীয়দের যে ডিমান্ড ছিল, ঠিক আছে, সেই ডিমান্ডের কোনো কিছুই সাইমন কমিশনের যে প্রস্তাব, সেই প্রস্তাবের দ্বারা কিন্তু পূরণ হয়নি, ঠিক আছে। তো কংগ্রেস দেশ জুড়ে সাইমন কমিশনের বিরুদ্ধে কি করছে, আন্দোলন করছে, হরতাল করছে। তো এই রকম পরিস্থিতিতে সেই সময় সেক্রেটারি অফ স্টেট লর্ড ব্রিকেনহেড কি করলো, ভারতীয়দেরকে একটা চ্যালেঞ্জ করলো। কি চ্যালেঞ্জ, যে ভারতীয়রা সংবিধান তৈরি করে দেখা, ভারতীয়রা সংবিধান তৈরি করে দেখা। এই যে ভারতীয়রা দাবি করছে সংবিধান তৈরির দাবি, সংবিধান তৈরির দাবি, ভারতীয়দের সংবিধান তৈরির অধিকার দিতে হবে, সংবিধান তৈরির কাজে ভারতীয়দের অংশগ্রহণের সুযোগ করে দিতে হবে। তাহলে এই যে দাবি ভারতীয়রা করছে, তো ভারতীয়রা সংবিধান তৈরি করে দেখা। সেক্রেটারি অফ স্টেট বলছেন লর্ড ব্রিকেনহেড, ভারতীয়রা সংবিধান তৈরি করে দেখা। ভারতীয়রা যদি সংবিধান তৈরি করতে পারে, তো ব্রিটিশ গভর্নমেন্ট সেই সংবিধান কি করবে, ইমপ্লিমেন্ট করবে। ঠিক এরকম একটা চ্যালেঞ্জ কে করলো, সেক্রেটারি অফ স্টেট লর্ড ব্রিকেনহেড। এই চ্যালেঞ্জের আউটকাম হচ্ছে নেহেরু রিপোর্ট 1928। তো দেখো কি বলছে, ইন ডিসেম্বর 1927 মাদ্রাস সেশন কংগ্রেসের, কংগ্রেস took a major decision in response to the formation of Simon Commission। সাইমন কমিশনের যে বলতে পারো প্রস্তাব বা সাইমন কমিশনের যে অ্যাপয়েন্টমেন্ট, তার এগেইনস্টে কংগ্রেস কি করছে, একটা মেজর ডিসিশন নিচ্ছে। সেই ডিসিশনটা কি, টু সেট আপ অ্যান অল পার্টি কনফারেন্স। একটা অল পার্টি কনফারেন্স কি করা হবে, তোমার অ্যারেঞ্জ করা হবে। কি কারণে, টু ড্রাফট আ কনস্টিটিউশন ফর ইন্ডিয়া। একটা অল পার্টি কনফারেন্স কি করা হবে, অ্যারেঞ্জ করা হবে, এবং যে অল পার্টি কনফারেন্সের দ্বারা কি করা হবে, ভারতের একটা সংবিধান তৈরি করা হবে। ভারতের সংবিধান তৈরি করে দেখানো হবে ব্রিটিশ গভর্নমেন্টকে, যে চ্যালেঞ্জ সেক্রেটারি অফ স্টেট করেছে। দ্য কনফারেন্স অন 19 May 1928 constituted a committee to draft the constitution। এই যে অল পার্টি কনফারেন্স, এই অল পার্টি কনফারেন্সে কি করা হলো, একটা কমিটি অ্যাপয়েন্ট করা হলো, যে কমিটি কি করবে, ওই ইন্ডিয়ান কনস্টিটিউশনের ড্রাফট প্রিপেয়ার করবে, ঠিক আছে। দিস কমিটি ওয়াজ হেডেড বাই মতিলাল নেহেরু উইথ জওহরলাল নেহেরু অ্যাজ দ্য সেক্রেটারি। দ্য রিপোর্ট অফ দ্য কমিটি সাবমিটেড অন অগস্ট 1928। তাহলে অল পার্টি কনফারেন্সে কি হলো, একটা কমিটি অ্যাপয়েন্ট করা হলো, যে কমিটির চেয়ারম্যান হলেন মতিলাল নেহেরু, এবং যে কমিটির উপর দায়িত্ব দেওয়া হলো ইন্ডিয়ান কনস্টিটিউশনের ড্রাফট প্রিপারেশনের। তো এই নেহেরু রিপোর্ট, এটাকেই কিন্তু আমরা বলে থাকি যে ভারতীয়দের দ্বারা তৈরি প্রথম একটা পূর্ণাঙ্গ সংবিধান, ঠিক আছে। দেখো বলছে, নেহেরু রিপোর্ট 1920 ওয়াজ দ্য ফার্স্ট অ্যাটেম্প্ট বাই ইন্ডিয়ান টু ফ্রেম আ ফুল ফ্লেজ, একটা পূর্ণাঙ্গ কনস্টিটিউশন ফর দেয়ার কান্ট্রি। তার মানে কি, ভারতীয়রা প্রমাণ করে দিল, ভারতীয়রা দেখিয়ে দিল যে ভারতীয়রা সংবিধান তৈরি করতে পারে, সেই ক্ষমতা ভারতীয়রা রাখে, ঠিক আছে। তো সাইমন কমিশনে, সরি, নেহেরু রিপোর্টে কি রেকমেন্ড করা হলো, প্রথমটা রেকমেন্ড করা হলো ডমিনিয়ন স্ট্যাটাস, ঠিক আছে। নেহেরু রিপোর্টে কিন্তু কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স তোমার রেকমেন্ড করা হলো না, রেকমেন্ড করা হলো কি, রেকমেন্ড করা হলো ডমিনিয়ন স্ট্যাটাস, ঠিক আছে। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স কিন্তু কংগ্রেসের ডিমান্ড ছিল, নেহেরু রিপোর্ট কিন্তু বললো ডমিনিয়ন স্ট্যাটাস। ফান্ডামেন্টাল রাইট, 19টা ফান্ডামেন্টাল রাইট রেকমেন্ড করা হয়েছিল নেহেরু রিপোর্টে। নো স্টেট রিলিজিয়ন, সেকুলার স্টেট রেকমেন্ড করা হয়েছিল। নো সেপারেট ইলেক্টরেট,
সেপারেট ইলেকটরেট সিস্টেম প্রহিবিট করার কথা বলা হয়েছিল নেহেরু রিপোর্টে। নো সেপারেট ইলেকটরেট, সবারই জন্য কি থাকবে, একটাই ইলেকটোরাল রোল। ফেডারেল গভর্নমেন্ট, নেহেরু রিপোর্টেও কিন্তু রেকমেন্ড করা হলো ফেডারেল গভর্নমেন্ট, কারণ ভারতবর্ষের জন্য ফেডারেল সেটআপই হচ্ছে সুইটেবল। এটা সাইমন কমিশনও দেখো রেকমেন্ড করেছিল এবং নেহেরু রিপোর্টও কিন্তু রেকমেন্ড করছে। ঠিক আছে, পার্লামেন্টারি সিস্টেম, সংসদীয় শাসন ব্যবস্থা, ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি রেকমেন্ড করছে নেহেরু রিপোর্ট, সাইমন কমিশন করেছিল না। ইউনিভার্সাল অ্যাডাল্ট ফ্র্যাঞ্চাইজি, এখানে যে এজটা রেকমেন্ড করা হয়েছিল সেটা ছিল 21 ইয়ার্স, এবং দেখবে আমাদের অরিজিনাল কনস্টিটিউশন আর্টিকেল 326 যেখানে কিন্তু ভোটিং এজটা 21 ইয়ার্স ছিল, যেটা পরবর্তীকালে 18 বছর করা হয়েছে। সুপ্রিম কোর্টে রেকমেন্ডেশন করা হয়েছিল, যে ভারতবর্ষের যে প্রভিন্স গুলো, সেই সময়ের যে প্রদেশগুলো, এই প্রদেশগুলো কি করতে হবে, ক্রিয়েট করতে হবে, রিঅর্গানাইজ করতে হবে অন দা বেসিস অফ ল্যাঙ্গুয়েজ। ঠিক আছে, এবং কি বলা হয়েছিল, সেপারেট ইলেকটরেট সিস্টেম থাকবে না, কিন্তু কি থাকবে, রিজার্ভেশন। কি রকম, যেখানে দেখা যাচ্ছে মুসলিম মেজরিটি প্রভিন্স, সেখানে নন মুসলিমদের জন্য কি থাকবে, রিজার্ভেশন। আর যেটা নন মুসলিম মেজরিটি প্রভিন্স, সেখানে মুসলিমদের জন্য কি থাকবে, রিজার্ভেশন। এটা কিন্তু রেকমেন্ড করা হয়েছিল, রেকমেন্ড করা হয়নি সেপারেট ইলেকটরেট সিস্টেম, রেকমেন্ড করা হয়েছিল কি, রিজার্ভেশন। যেরকম আজকে আমরা বর্তমানে দেখি লোকসভার ক্ষেত্রে এসসি এবং এসটিদের জন্য রিজার্ভেশন, ঠিক ওটাই রেকমেন্ড করা হয়েছিল, যে মুসলিম মেজরিটি প্রভিন্সে কি থাকবে, নন মুসলিমদের জন্য রিজার্ভেশন, আর নন মুসলিম মেজরিটি প্রভিন্সে কি থাকবে, মুসলিমদের জন্য রিজার্ভেশন। ভোট সবাই দিবে, এরকম নয় যে মুসলিমদেরকে একমাত্র মুসলিমরাই ভোট দেবে। ঠিক আছে, তাহলে নেহেরু রিপোর্টে এই বিষয়গুলো কি করা হলো, রেকমেন্ড করা হলো, রেকমেন্ড করা হলো। তো নেহেরু রিপোর্ট আমরা বলছি যে ভারতীয়দের দ্বারা তৈরি প্রথম একটা পূর্ণাঙ্গ সংবিধান, এবং নেহেরু রিপোর্ট যে কারণে তৈরি হলো, যে বিষয়টাকে রেসপন্স করার জন্য নেহেরু রিপোর্ট তৈরি হলো, সেটা হচ্ছে সাইমন কমিশনের অ্যাপয়েন্টমেন্ট, লর্ড ব্রিকেন হেডের হচ্ছে চ্যালেঞ্জ। ঠিক আছে, ক্লিয়ার? তো এবার এই জায়গাটাই আসি, নেহেরু রিপোর্টে রেকমেন্ড করা হচ্ছে কি, ডমিনিয়ন স্ট্যাটাস। ডমিনিয়ন স্ট্যাটাস মানে কি, যে ভারতীয়দের হাতে কিছু ক্ষমতা থাকবে, আবার কিছু ক্ষমতা ব্রিটেনের হাতেও থাকবে। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স মানে কি, মানে 100টা ধরো ক্ষমতা, যে 100টা ক্ষমতাই ভারতীয়দের হাতে চলে আসবে। ডমিনিয়ন স্ট্যাটাস মানে কি, যে হয়তো 100টা ক্ষমতার মধ্যে ভারতীয়রা 80টা ক্ষমতার অধিকার নিবে, কিন্তু 20টা ক্ষমতা হয়তো ব্রিটেনের হাতেই থাকবে। খুব সহজভাবে যদি ডমিনিয়ন স্ট্যাটাস আমি তোমাদেরকে বোঝাই, তো ব্যাপারটা হচ্ছে এইরকম। ডমিনিয়ন স্ট্যাটাস মানে কি, যে আমরা কখনো বলতে পারবো না ইন্ডিয়া ইজ আ সভারেন। ডমিনিয়ন স্ট্যাটাস মানে যে আমরা হয়তো ব্রিটেনের হেডকে আমাদের হেড হিসাবে কি করছি, স্বীকৃতি দিচ্ছি। আমরা একটা দেখা যাচ্ছে স্বাধীন দেশ, ঠিক আছে, 100টা বিষয়ের উপরেই হয়তো আমরা ক্ষমতা রাখি, কিন্তু আমরা আমাদের হেড হিসাবে স্বীকৃতি দিচ্ছি কাকে, ব্রিটেনের হেডকে। এটাকেই বলা হচ্ছে ডমিনিয়ন স্ট্যাটাস, নট কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। তাহলে এই যে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স রেকমেন্ড করা হয়েছিল না নেহেরু রিপোর্টে, এর বিরোধিতা কিন্তু করেছিলেন জওহরলাল নেহেরু এবং সুভাষচন্দ্র বোসের মতো কংগ্রেসের যারা ইয়ং লিডার। এবং ওই যে কমিটির কথা আমি একটু আগেই বললাম, যে তোমার অল পার্টি কনফারেন্সে কি করা হলো, একটা কমিটি অ্যাপয়েন্ট করা হলো, যে কমিটি কি করবে, ওই ড্রাফট কনস্টিটিউশন প্রিপেয়ার করবে। এই কমিটিতে কিন্তু জওহরলাল নেহেরুর পাশাপাশি সুভাষচন্দ্র বোসও কিন্তু সদস্য ছিল। তো জওহরলাল নেহেরু, সুভাষচন্দ্র বোসের মতো কংগ্রেসের যারা ইয়ং লিডার, যাদের মূল দাবি ছিল কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, তারা কিন্তু এই জায়গাটার কি করলো, বিরোধিতা করলো। ওর জন্যই কিন্তু আমরা দেখতে পাচ্ছি 1929 লখনৌ সেশন, যেখানে কংগ্রেস কি করছে, পূর্ণ স্বরাজের প্রস্তাব নিচ্ছে, এবং এই সেশনে সভাপতিত্ব করেছিলেন কিন্তু জওহরলাল নেহেরু। ঠিক আছে, তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস 19 ডিসেম্বর 1929 পাস্ট হিস্টোরিক পূর্ণ স্বরাজ কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স রেজলিউশন অ্যাট সিটস লাহোর সেশন, এবং তার পরের বছর 26 জানুয়ারি 1930 আমরা সারা ভারতবর্ষে তোমার ইন্ডিপেন্ডেন্স ডে, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ডে কি করলাম, আমরা সেলিব্রেট করলাম, পূর্ণ স্বরাজ দিবস। ঠিক আছে, কাউরির কোথাও কোনো প্রশ্ন আছে? দেখো, কাউরির কোথাও কোনো প্রশ্ন আছে? যতটুকুনটা আমি আলোচনা করলাম এই জায়গা থেকে কোনো প্রশ্ন আছে? আচ্ছা, সুদেশনা বলছে ভয়েস আমার কেটে যাচ্ছে, একটুখানি কনফার্ম করবে। ঠিক আছে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? কাউরির কোথাও কোনো প্রশ্ন? বলো, এই যে এটুকুনটা পড়ালাম,
কোথাও কোনো মনে হলো যে কঠিন বিষয়, কিছু বিষয় মনে হলো কঠিন? আচ্ছা আচ্ছা, তখন হয়তো একটু নেটওয়ার্কের প্রবলেম হয়তো হয়েছিল। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে কমনওয়েলথ অফ ইন্ডিয়া বিল আমরা কি দেখতে পাচ্ছি? একটা কনস্টিটিউশনাল ডকুমেন্ট যেটা ভারতীয়রা তৈরি করছে, যেটাকে আমরা কি বলছি, ভারতবর্ষের একটা সংবিধান তৈরির একটা নিদর্শন। ঠিক আছে, তারপরে আমরা কি দেখলাম? তারপর আমরা আলোচনা করলাম সাইমন কমিশন। কেন সাইমন কমিশন অ্যাপয়েন্ট হলো, কেন আমরা সাইমন কমিশনকে স্ট্যাটিউটরি কমিশন বলছি, এবং সাইমন কমিশন কি রেকমেন্ড করেছিল সেটাও আমরা আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম সাইমন কমিশনের রেসপন্সে যে নেহেরু রিপোর্ট, যেটাকে আমরা বলে থাকি ভারতীয়দের দ্বারা তৈরি প্রথম হচ্ছে পূর্ণাঙ্গ সংবিধান, নেহেরু রিপোর্টে কি রেকমেন্ড করা হয়েছিল সেটাও আমরা ডিটেলসে আলোচনা করলাম। আমরা আলোচনা করলাম পূর্ণ স্বরাজ রেজলিউশন 1929, কংগ্রেসের হচ্ছে লাহোর সেশন, যেখানে কংগ্রেস প্রস্তাব নিল পূর্ণ স্বরাজ, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। ঠিক আছে, তাহলে কংগ্রেস কিন্তু তার অবস্থান স্পষ্ট করছে, কংগ্রেস তার অবস্থান ব্রিটিশ গভর্নমেন্টের কাছে স্পষ্ট করছে। সেই অবস্থান কি? যে কংগ্রেস চাই ইন্ডিপেন্ডেন্স, কংগ্রেস চাই কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান তৈরির অধিকার। তাহলে কংগ্রেসের যে পজিশন ব্রিটিশ গভর্নমেন্টের কাছে সেটা আস্তে আস্তে ক্লিয়ার হচ্ছে, যে কংগ্রেস কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, সংবিধান তৈরির অধিকার, এইগুলোই কংগ্রেসের হচ্ছে মূল দাবি। এই দাবি, যে দাবির সাথে কংগ্রেস কম্প্রোমাইজ করবে না, এবং পরবর্তীকালে যেটা যুক্ত হচ্ছে সেটা হচ্ছে কি, যে ইন্ডিয়া ডিভাইড করা যাবে না, ইন্ডিয়া ডিভাইড করা যাবে না, পরবর্তীকালে এটা যুক্ত হচ্ছে। তাহলে কংগ্রেসের অবস্থান এক কথায় ব্রিটিশ গভর্নমেন্টের কাছে পরিষ্কার, যে কংগ্রেস কি চায়। কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ছাড়া কংগ্রেস অন্য কিছু চায় না, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া কংগ্রেস অন্য কিছু চায় না, কংগ্রেস চাই ইন্ডিয়া কি থাকতে হবে, আনডিভাইডেড থাকতে হবে। ঠিক আছে, চলো নেক্সট এবার চলে আসি পরবর্তী যে জায়গাটা, দ্যাট ইজ ডিমান্ড ফর কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। দেখো কি বলছে, ইন 1934 কংগ্রেস ওয়ার্কিং কমিটি ডিক্লিয়ার দ্যাট, কংগ্রেসের ওয়ার্কিং কমিটি 1934 কি ডিক্লিয়ার করছে, the only satisfactory way would be to draft a constitution by a constituent assembly elected on the basis of adult suffrage। কংগ্রেসের ওয়ার্কিং কমিটি স্পষ্ট করে দিল কংগ্রেসের অবস্থা, যে ভারতীয়রা কি চায়, কংগ্রেস কি চায়। ভারতীয়রা চায় একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ভারতীয়দের দ্বারা নির্বাচিত হবে অন দ্য বেসিস অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ, এবং যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি কি করবে, ভারতের জন্য সংবিধান তৈরি করবে। এটাই কংগ্রেসের ডিমান্ড, এটাই কংগ্রেসের অবস্থান, একদম 1934 কংগ্রেসের ওয়ার্কিং কমিটি ক্লিয়ার করে দিল। ঠিক আছে, এরপরে চলে আসি পরবর্তী যে জায়গাটা, সেটা হচ্ছে ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স। ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স 1930। তো 1930 ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, যেখানে দেখো ফেডারেল গভর্নমেন্টের স্ট্রাকচার নিয়ে ডিসকাস হচ্ছে। খুব ভালো করে বোঝো কেন, বুঝতে পারছো তো? সাইমন কমিশন কি রেকমেন্ড করছে, ফেডারেল স্ট্রাকচার, এবং নেহেরু রিপোর্টেও রেকমেন্ড করা হচ্ছে ফেডারেল স্ট্রাকচার। নেহেরু রিপোর্টের গুরুত্ব ব্রিটিশ গভর্নমেন্টের কাছে ছিল কি ছিল না সেই তর্ক বিতর্কে যাচ্ছি না, কিন্তু একটা চাপ যে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে ছিল নেহেরু রিপোর্টের বিষয়টা, সেটা পরিষ্কার। কারণ নেহেরু রিপোর্ট এটা কিন্তু শুধুমাত্র কংগ্রেসের প্রস্তাব বা কংগ্রেসের দাবি নয়, নেহেরু রিপোর্ট তৈরি হচ্ছে একটা অল পার্টি কনফারেন্সের মাধ্যমে, যেখানে ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল যুক্ত। তাহলে ভারতবর্ষের প্রত্যেকটা রাজনৈতিক দল ভারতের জন্য কি চায় সেটা এক কথায় নেহেরু রিপোর্টের মাধ্যমে ব্রিটিশ গভর্নমেন্টের কাছে স্পষ্ট স্পষ্ট। ঠিক আছে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? তাহলে সাইমন কমিশন আমরা কি দেখতে পাচ্ছি, ফেডারেল রেকমেন্ডেশন। নেহেরু রিপোর্টেও আমরা কি দেখতে পাচ্ছি, ফেডারেল রেকমেন্ডেশন। তো 1930 ফার্স্ট রাউন্ড টেবিল কনফারেন্স, এখানে ফেডারেল গভর্নমেন্টের স্ট্রাকচার নিয়ে কি হচ্ছে, ডিসকাস হচ্ছে। তার মানে কি, ব্রিটিশ গভর্নমেন্টও চাইছে
যে ভারতের ক্ষেত্রে ফেডারেশনকে হচ্ছে তোমার ইন্ট্রোডিউসড করা। 1930 ফার্স্ট রাউন্ড টেবল কনফারেন্স, যেখানে ফেডারেল গভর্নমেন্টের স্ট্রাকচার নিয়ে ডিসকাসড হচ্ছে। It was generally agreed that if India was to develop into a federation, মানে যদি ফেডারেশন ইন্ট্রোডিউসড হয়, there ought to be safeguard regarding defense and finance, মানে ডিফেন্স এন্ড ফিনান্স ব্যাপারটা কি থাকবে, সেন্ট্রালের হাতে থাকবে, ঠিক আছে, while other department were to be transferred, মানে অন্য মানে সমস্ত ক্ষমতায়, মানে ব্যাপারটা এরকমই যে সমস্ত ক্ষমতা প্রভিন্সকে যদি দিয়ে দেওয়াও হয়, আর সেন্ট্রাল গভর্নমেন্টের হাতে যদি লিমিটেড ক্ষমতা থাকে, সেই লিমিটেড ক্ষমতার মধ্যে অবশ্যই ডিফেন্স অ্যান্ড ফিনান্সটা থাকবে, ঠিক আছে। তাহলে 1930 ফার্স্ট রাউন্ড টেবল কনফারেন্স, যেখানে ডিসকাসড হচ্ছে ফেডারেল গভর্নমেন্টের স্ট্রাকচার নিয়ে, এবং যেখানে প্রস্তাব করা হচ্ছে যে ডিফেন্স অ্যান্ড ফিনান্স এই দুটো বাদ দিয়ে সমস্ত ক্ষমতা প্রয়োজনে কি হতে পারে, প্রভিন্সিয়াল গভর্নমেন্টের হাতে ট্রান্সফার হতে পারে। ডিফেন্স অ্যান্ড ফিনান্সটা কি হবে না, প্রভিন্সিয়াল গভর্নমেন্টের হাতে ট্রান্সফার হবে না, ওটা কেন্দ্রের হাতেই থাকবে, ঠিক আছে। এরপরে চলে আসি পরবর্তী যে জায়গাটা, সেটা হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935। তো সাইমন কমিশনের রেকমেন্ডেশন, 1930 ফার্স্ট রাউন্ড টেবল কনফারেন্স, এখানে ফেডারেল গভর্নমেন্টের স্ট্রাকচার নিয়ে আলোচনা হলো। তারপরে যদি আমরা বলি তোমার ব্রিটিশ গভর্নমেন্টের হোয়াইট পেপার, শ্বেতপত্র প্রকাশ আফটার রাউন্ড টেবল কনফারেন্স, মানে আফটার থার্ড রাউন্ড টেবল কনফারেন্স, ব্রিটিশ গভর্নমেন্ট কি করলো, হোয়াইট পেপার প্রকাশ করলো যে কি সংবিধান ভারতবর্ষের ক্ষেত্রে হতে পারে বা হতে চলেছে, হোয়াইট পেপার একটা প্রকাশ করলো। যে হোয়াইট পেপারের ওপর ব্রিটিশ পার্লামেন্টে জয়েন্ট কমিটি আলোচনা করলো। তাহলে এই সমস্ত বিষয়ের আউটকাম হচ্ছে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 তৈরি হওয়ার ক্ষেত্রে সাইমন কমিশন রেসপন্সিবল, 1930 ফার্স্ট রাউন্ড টেবল কনফারেন্স রেসপন্সিবল, হোয়াইট পেপার এবং রেসপন্সিবল হচ্ছে ডিসকাশন জয়েন্ট পার্লামেন্টারি কমিটি। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এ রেকমেন্ড করা হলো কি, ফেডারেশন, যে প্রভিন্স এবং প্রিন্সলি স্টেট গুলোকে নিয়ে কি হবে, এই ফেডারেশন হচ্ছে গঠন করা হবে, ঠিক আছে। প্রভিন্স গুলোকে কোনো চয়েস দেওয়া হয়েছিল না, মানে প্রভিন্সকে ফেডারেশনের সাথে যুক্ত হতেই হবে, কিন্তু প্রিন্সলি স্টেট গুলোকে চয়েস দেওয়া হয়েছিল যে প্রিন্সলি স্টেট এই প্রভিন্স এই ফেডারেশনের সাথে যুক্ত হতে পারে আবার নাও পারে। তো বলে রাখি, কোন প্রিন্সলি স্টেট এই ফেডারেশনের সাথে কিন্তু যুক্ত হয়েছিল না। তাহলে ফেডারেশন যেটা রেকমেন্ড করা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, এই ফেডারেশন শুরু হলো শুধুমাত্র প্রভিন্স গুলোকে নিয়ে, কোন প্রিন্সলি স্টেট ফেডারেশনের সাথে যুক্ত হয়েছিল না, ঠিক আছে। আচ্ছা, ফেডারেশনের স্বাভাবিক বলতে পারো যে ফিচার্স, সেটা হচ্ছে ডিভিশন অফ পাওয়ার। তো সেন্ট্রাল এবং প্রভিন্সের মধ্যে কি করা হলো, তিনটে লিস্টের মাধ্যমে, ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, এই তিনটে লিস্টের মাধ্যমে সেন্টার এবং প্রভিন্সিয়াল গভর্নমেন্টের মধ্যে ক্ষমতা ভাগ করা হলো। রেসিডুয়ারি পাওয়ার কার হাতে দেওয়া হলো, গভর্নর জেনারেল। কিন্তু এটা একটা ইউনিক ব্যাপার ছিল। কিরকম ইউনিক ব্যাপার, রেসিডুয়ারি পাওয়ার গভর্নর জেনারেলের হাতে দেওয়া হচ্ছে, তার মানে এটা নয় যে গভর্নর জেনারেল সেই বিষয়ে আইন করবে। গভর্নর জেনারেল ডিসাইড করবে ওই রেসিডুয়ারি সাবজেক্টে আইন কেন্দ্র করবে না রাজ্য করবে, প্রভিন্স করবে। গভর্নর জেনারেল যাকে ক্ষমতা দিবে সে আইন করবে। ব্যাপারটা বুঝতে পারলে তো আমি কি বললাম, রেসিডুয়ারি যে সাবজেক্ট, সেই সাবজেক্টে ক্ষমতা দেওয়া হচ্ছে কাকে, গভর্নর জেনারেল। তার মানে এটা নয় যে গভর্নর জেনারেল আইন করবে, গভর্নর জেনারেল ডিসাইড করবে, ডিটারমাইন করবে যে ওই যে সাবজেক্ট, যেটাকে আমরা রেসিডুয়ারি সাবজেক্ট বলছি, ওই বিষয়ে আইন কে করবে, কেন্দ্র না প্রভিন্স। গভর্নর যাকে ক্ষমতা দিবে, গভর্নর সেই লেজিসলেচারই কি করবে, সেই বিষয়ে আইন করবে। দ্যাট ইজ একটা ইউনিক বলতে পারো একটা বিষয়। আচ্ছা, রেকমেন্ড করা হলো কি যে একটা ফেডারেল কোড থাকবে। ফেডারেল কোড কেন থাকবে, কারণ এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935, এটাকে ইন্টারপ্রেট করার জন্য এবং ফেডারেশনের ইউনিটস গুলোর মধ্যে যদি কোনো ডিসপিউট হয় তো সেই ডিসপিউটকে রিজলভ করার জন্য। তারপরে চলে আসি, যেটা বলা হলো যে ডায়ারচি যেটা প্রভিন্সে ইন্ট্রোডিউসড হয়েছিল সেটা অ্যাবলিশড হবে,
এবং ডায়ার্চি ইন্ট্রোডিউসড হবে কেন্দ্রতে, মানে প্রভিন্সে ডায়ার্চি অ্যাবলিস্ট করে সেন্টারে কি হলো, ইন্ট্রোডিউসড হলো। আচ্ছা, ইন্ট্রোডিউসড হলো বাই ক্যামারালিজম। ইন্ডিয়াতে অলরেডি বাই ক্যামারালিজম ইন্ট্রোডিউসড হয়েছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 এর দ্বারা, কিন্তু বাই ক্যামারালিজম ইন্ট্রোডিউসড হয়েছিল সেন্ট্রাল লেজিসলেচারে, কেন্দ্রীয় আইনসভাকে বাই ক্যামারাল করা হয়েছিল। আর গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এ কি বলা হলো, প্রভিন্সিয়াল যে লেজিসলেচার গুলো সেইগুলোও কি হবে, বাই ক্যামারাল। তো দেখা গেল 11টা প্রভিন্সের মধ্যে 6টা প্রভিন্সের লেজিসলেচারকে বাই ক্যামারাল করা হলো। তাহলে ইন্ডিয়াতে 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা প্রভিন্সিয়াল লেভেলে কি হলো, বাই ক্যামারালিজম ইন্ট্রোডিউসড হলো। মানে কি, আইনসভা দুটো কক্ষ থাকবে, লোয়ার হাউস এন্ড আপার হাউস। ওকে, আচ্ছা, তারপর দেখো কি বলছে, বলছে দ্য অ্যাক্ট অলসো পেভড দ্য ওয়ে ফর রিঅর্গানাইজেশন অফ সার্টেন পার্ট ইনক্লুডিং দ্য সিন্ধ বিং কার্ভড আউট বোম্বে প্রেসিডেন্সি। বোম্বে প্রেসিডেন্সি থেকে সিন্ধ আলাদা একটা প্রভিন্স তৈরি হলো, বিহার থেকে আলাদা করে ওড়িশা প্রভিন্স ক্রিয়েটেড হলো, এবং কি হলো, বার্মা সেপারেটেড হয়ে গেল ইন্ডিয়া থেকে। তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এর দ্বারা আমরা সিন্ধ একটা প্রভিন্স ক্রিয়েট করলাম, আমরা ওড়িশা একটা প্রভিন্স ক্রিয়েট করলাম, এবং বার্মাকে ইন্ডিয়া থেকে সেপারেট করে দেওয়া হলো। ঠিক আছে, আর যেটা সব থেকে গুরুত্বপূর্ণ, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এর দ্বারা প্রভিন্সে কি ইন্ট্রোডিউসড হলো, প্রভিন্সিয়াল অটোনমি, বা আমরা বলতে পারি ফুল রেসপন্সিবল গভর্নমেন্ট। ফুল রেসপন্সিবল গভর্নমেন্ট। ঠিক আছে, তাহলে প্রভিন্সে ডায়ার্চি অ্যাবলিস্ট করে প্রভিন্সে ইন্ট্রোডিউসড করা হলো প্রভিন্সিয়াল অটোনমি, দ্যাট মিনস ফুল রেসপন্সিবল গভর্নমেন্ট। একটা কথা বলে রাখি, 1947 পর্যন্ত কেন্দ্রীয় স্তরে সেন্ট্রাল লেভেলে ভারতবর্ষে সেই সময়ে রেসপন্সিবল গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড হয়েছিল না। ফুল রেসপন্সিবল গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড হলো প্রভিন্সিয়াল লেভেলে বাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935। এইরকম কোন আইন আমরা দেখাতে পারবো না যে আইনের দ্বারা সেন্ট্রাল লেভেলে ফুল রেসপন্সিবল গভর্নমেন্ট ইন্ট্রোডিউসড হয়েছিল। 1947 পর্যন্ত সেন্ট্রাল লেভেলে ফুল রেসপন্সিবল গভর্নমেন্ট কখনোই কোনো অবস্থাতেই ইন্ট্রোডিউসড হয়েছিল না। ঠিক আছে, ক্লিয়ার? তাহলে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 যার মাধ্যমে প্রভিন্সিয়াল অটোনমি ইন্ট্রোডিউসড হচ্ছে, যার মানে ফুল রেসপন্সিবল গভর্নমেন্ট। তো এই ফুল রেসপন্সিবল গভর্নমেন্ট বা প্রভিন্সিয়াল অটোনমি, এই ব্যাপারটা কি? তো দেখো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1919 আমরা কি দেখেছিলাম, ডায়ার্চি ইন্ট্রোডিউসড হয়েছিল, যেখানে প্রভিন্সিয়াল যে সাবজেক্ট সেই সাবজেক্টকে দুটো ভাগে ভাগ করা হয়েছিল, একটা ছিল হচ্ছে ট্রান্সফার আর একটা ছিল হচ্ছে রিজার্ভ। এবং কি বলা হয়েছিল, যে রিজার্ভ যে সাবজেক্টগুলো, রিজার্ভ যে ম্যাটারগুলো, সেইগুলো প্রভিন্সের গভর্নর পরিচালনা করবে কাউন্সিলের সাথে পরামর্শ করে। কাউন্সিলের পরামর্শে গভর্নর কি করবে, রিজার্ভ সাবজেক্টগুলো পরিচালনা করবে। আর ট্রান্সফার সাবজেক্টগুলো গভর্নর পরিচালনা করবে প্রভিন্সের যারা মিনিস্টার্স তাদের সাহায্যে। তাহলে প্রভিন্সের যারা মিনিস্টার তাদের সাহায্যে গভর্নর কি করবে, ট্রান্সফার যে সাবজেক্ট এই সাবজেক্টগুলো পরিচালনা করবে। এবং এই ক্ষেত্রে মিনিস্টাররা কি থাকবে, লেজিসলেচারের কাছে রেসপন্সিবল থাকবে। ঠিক আছে, তার মানে কি, পার্সিয়াল রেসপন্সিবল গভর্নমেন্ট, নট ফুল। এটাকেই আমরা কি বলছি, ডায়ার্চি। তো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 যেখানে কি বলা হলো, প্রভিন্সের ডায়ার্চি অ্যাবলিশড এবং সেই জায়গায় ইন্ট্রোডিউস হচ্ছে প্রভিন্সিয়াল অটোনমি। এই প্রভিন্সিয়াল অটোনমি ব্যাপারটা কি দেখো, বলছে প্রভিন্স ওয়ার অ্যালাউড টু অ্যাক্ট অ্যাজ অটোনমাস ইউনিট অফ অ্যাডমিনিস্ট্রেশনস ইন দেয়ার ডিফাইন্ড স্পেয়ার। তাহলে প্রভিন্সকে তো ক্ষমতা দেওয়া হলো, প্রভিন্সকে ক্ষমতা দেওয়া হলো, কারণ আমরা কি দেখতে পাচ্ছি, ফেডারেল লিস্ট, প্রভিন্সিয়াল লিস্ট এবং কনকারেন্ট লিস্ট, এই তিনটে লিস্টের মাধ্যমে 1935 গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্টের দ্বারা কি হলো, সেন্টার এবং প্রভিন্সের মধ্যে ক্ষমতা ভাগ হলো এই তিনটে লিস্টের মাধ্যমে। তাহলে এই প্রভিন্সিয়াল লিস্টের ক্ষেত্রে প্রভিন্সের ক্ষমতা, তাহলে প্রভিন্সের এখতিয়ার, তাহলে
এই যে প্রভিন্সিয়াল যে লিস্ট, প্রভিন্সিয়াল লিস্টের যে সাবজেক্ট, এই সাবজেক্টের ওপর কি থাকছে, প্রভিন্সের ক্ষমতা, যেখানে এক কথায় সেন্টার কি করবে না, ইন্টারফেয়ার করবে না। ঠিক আছে, তাহলে এই যে প্রভিন্সিয়াল যে ম্যাটার, এই ম্যাটার গুলো কিভাবে পরিচালিত হবে? প্রভিন্সকে তো অটোনমি দেওয়া হচ্ছে। ওকে, তো দেখো বলছে the act introduced responsible government in province which meant governor was required to act with the advice of minister responsible to provincial legislature। তার মানে কি, এই প্রভিন্সিয়াল যে সাবজেক্ট, এই প্রভিন্সিয়াল যে ম্যাটার, এই ম্যাটার গুলো গভর্নর কি করবে, পরিচালনা করবে প্রভিন্সের যারা মিনিস্টার তাদের অ্যাডভাইসে, এবং মিনিস্টাররা কি থাকবে, লেজিসলেচারের কাছে রেসপন্সিবল থাকবে। ঠিক আছে, তাহলে প্রভিন্সিয়াল লিস্টে ধরে নাও যদি দেখা যায় যে 40টা কি আছে ম্যাটার, এই 40টা ম্যাটারে গভর্নরের ক্ষমতা, এবং এই 40টা ম্যাটার গভর্নর পরিচালনা করবে মিনিস্টারদের হচ্ছে অ্যাডভাইসে, ঠিক আছে, ক্লিয়ার? তো এটাকেই আমরা কি বলছি, প্রভিন্সিয়াল অটোনমি। এবং কেন ফুল রেসপন্সিবল গভর্নমেন্ট বলছি, কারণ মিনিস্টার্সরা কি থাকবে, লেজিসলেচারের কাছে রেসপন্সিবল থাকবে। আজকে যেভাবে একটা রাজ্য পরিচালিত হচ্ছে ভারতবর্ষের ক্ষেত্রে বর্তমান আমাদের সংবিধান অনুযায়ী, সেই রকমই একটা বিষয় ইন্ট্রোডিউসড হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 এর দ্বারা। ঠিক আছে, যে প্রত্যেকটা প্রভিন্সে কি থাকবে, এক্সিকিউটিভ হেড হিসেবে গভর্নর থাকবে, এবং গভর্নর প্রভিন্সিয়াল যে বিষয়গুলো, সেই বিষয়গুলো পরিচালনা করবে প্রভিন্সের যারা মিনিস্টার তাদের অ্যাডভাইসে। এটাকেই আমরা কি বলছি, প্রভিন্সিয়াল অটোনমি। এটাকেই আমরা কি বলছি, ফুল রেসপন্সিবল গভর্নমেন্ট। কেন প্রভিন্সিয়াল অটোনমি বলছি, কারণ এই যে 40টা বিষয়, এই 40টা বিষয়ের ওপরেই কি করা হচ্ছে, প্রভিন্সকে হচ্ছে ক্ষমতা দেওয়া হচ্ছে। এই 40টা বিষয়ের কোনো বিষয়ের ওপর কি থাকবে না, কেন্দ্রের কোনো ক্ষমতা বা কোনো হস্তক্ষেপ থাকবে না। কেন ফুল রেসপন্সিবল গভর্নমেন্ট বলছি, কারণ এই 40টা বিষয় গভর্নর পরিচালনা করবে শুধুমাত্র মিনিস্টারদের অ্যাডভাইসে, এবং যে মিনিস্টাররা রেসপন্সিবল থাকবে লেজিসলেচারের কাছে। তাহলে এটাই রেকমেন্ড করা হলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 এর দ্বারা। আর এই প্রভিন্সিয়াল অটোনমিকে এস্টাবলিশ করার জন্য, ঠিক আছে, এই প্রভিন্সিয়াল অটোনমিকে এস্টাবলিশ করার জন্য 1937 কি হলো, ভারতবর্ষে প্রত্যেকটা প্রভিন্সে নির্বাচন হলো। এবং এই নির্বাচনের যদি আমরা ফলাফলটা যদি আমরা দেখি, কংগ্রেসের পারফরমেন্স খুব খারাপও বলা যাবে না, আবার খুব ভালোও বলা যাবে না। কংগ্রেস কিছু এরকম প্রভিন্স আছে যেখানে মেজরিটি পেয়েছিল, একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, যেমন বিহার, সেন্ট্রাল প্রভিন্স, মাদ্রাজ, ওড়িশা, ইউনাইটেড প্রভিন্স। আবার কিছু এরকম প্রভিন্স আছে যেখানে কংগ্রেস মেজরিটি পায়নি, কিন্তু সব থেকে বেশি আসন পেয়েছিল অন্যান্য রাজনৈতিক দলের থেকে, যেরকম বেঙ্গল, নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স, আসাম, বোম্বে। মুসলিম লীগ না কোনো প্রভিন্সে মেজরিটি পেয়েছিল, না কোথাও লার্জেস্ট পার্টি হিসাবে বলতে পারো আত্মপ্রকাশ করতে পেরেছিল। মুসলিম লীগের পারফরমেন্স কংগ্রেসের থেকেও কি ছিল, খারাপ ছিল। এবং আমরা দেখতে পাচ্ছি কংগ্রেস বেশ কিছু প্রভিন্সে কি করলো, তোমার সরকার গঠন করলো। যেখানে কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল, সেখানে তো কংগ্রেস কি করলো, সরকার গঠন করলো। আর যেখানে কংগ্রেস এককভাবে সংখ্যাগরিষ্ঠতা পেয়েছিল না, সেখানে কংগ্রেস কিন্তু কোয়ালিশন গভর্নমেন্ট হচ্ছে ফর্ম করলো অন্যান্য রাজনৈতিক দলের সহযোগিতায়। তো এরকম আমরা দেখতে পাচ্ছি কোন কোন প্রভিন্সে দেখো কংগ্রেস সরকার গঠন করলো, সেন্ট্রাল প্রভিন্স, ওড়িশা, ইউনাইটেড প্রভিন্স, বিহার, বোম্বে, মাদ্রাজ, এবং পরবর্তীকালে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স এবং আসাম পরবর্তীতে। ঠিক আছে, আসামে যদি আমরা দেখি, প্রথমে কিন্তু সেখানে মুসলিম লীগ হচ্ছে সরকার গঠন করেছিল, মোহাম্মদ সাদুল্লাহ হয়েছিলেন চিফ মিনিস্টার, কিন্তু তিনি 1938-এ চিফ মিনিস্টারশিপ থেকে রিজাইন করে, এবং পরবর্তীকালে সেখানে গোপীনাথ বরদলৈ হচ্ছে চিফ মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্টেড হয়। ঠিক আছে, তো পরবর্তীকালে নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স এবং আসাম, ঠিক আছে, যেখানে কংগ্রেস কি করেছিল, সরকার গঠন করেছিল। আচ্ছা, বেঙ্গলেরটা আমরা দেখিনি। বেঙ্গলে চিফ মিনিস্টার হিসাবে অ্যাপয়েন্টেড হয়েছিল ফজলুল হক। ঠিক আছে, আচ্ছা, ফজলুল হক কংগ্রেসকে ইনভাইট করেছিল সরকার গঠনের ক্ষেত্রে, কিন্তু কংগ্রেস সেই প্রস্তাবে কি করেনি,
বলতে পারো সমর্থন করেনি। মানে ফজলুল হক কৃষক প্রজা পার্টির লিডার, ঠিক আছে, ফজলুল হক কংগ্রেসকে ইনভাইট করেছিল কোয়ালিশন গভর্নমেন্ট ফরমেশনের ক্ষেত্রে, কিন্তু কংগ্রেস ফজলুল হকের কৃষক প্রজা পার্টির সাথে যায়নি। তখন ফজলুল হক বাধ্য হয়ে মুসলিম লীগের সাথে বলতে পারো কোয়ালিশন করে সরকার গঠন করেছিল, ঠিক আছে। আসামের ক্ষেত্রে তো বলে দিলাম, আসামের ক্ষেত্রে তোমার গোপীনাথ বরদলৈ পরবর্তীকালে কি হলো, আসামের চিফ মিনিস্টার হিসাবে হচ্ছে দায়িত্ব নিল। নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সের ক্ষেত্রে তোমার কংগ্রেস কি ছিল, লার্জেস্ট পার্টি, তো সেই ক্ষেত্রে কংগ্রেস অন্যান্য রাজনৈতিক দলগুলোর সহযোগিতায় আলটিমেটলি নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্সে কি করলো, সরকার গঠন করলো, ঠিক আছে। কিন্তু তিনটে প্রভিন্সে কংগ্রেস সরকার গঠন করতে পারেনি, একটা হচ্ছে পাঞ্জাব, একটা হচ্ছে সিন্ধ, আর একটা হচ্ছে বেঙ্গল। দেখতেই পাচ্ছ বেঙ্গলেরটা, ঠিক আছে। পাঞ্জাবের ক্ষেত্রে ইউনিয়নিস্ট পার্টি হচ্ছে সরকার গঠন করেছিল, আর সিন্ধের ক্ষেত্রেও একটা রিজিওনাল পার্টি, ঠিক আছে, সরকার গঠন করেছিল। তো এই তিনটে প্রভিন্সে কিন্তু কংগ্রেস সরকার গঠন করতে পেরেছিল না। কিন্তু কংগ্রেস এই যে বলতে পারো সরকার গঠন করলো প্রভিন্সে, এই সরকার থেকে কংগ্রেস রিজাইন করলো 1939-এ। কংগ্রেস কেন রিজাইন করলো তো সেটাও আমি আলোচনা করব, কিন্তু তার আগে একটা আলোচনা আমি একটু স্কিপ করে এসেছি, সেটা একটুখানি বুঝে নাও। তো কি হলো, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935, যেখানে রেকমেন্ড করা হলো ফেডারেশন, যেখানে রেকমেন্ড করা হলো প্রভিন্সিয়াল অটোনমি, ফুল রেসপন্সিবল গভর্নমেন্ট ইন প্রভিন্স। প্রশ্ন হচ্ছে, কংগ্রেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 কে অ্যাকসেপ্ট করেছিল না রিজেক্ট করেছিল? তো কংগ্রেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935 কে রিজেক্ট করেছিল, ঠিক আছে। এবং কংগ্রেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কে রিজেক্ট করা সত্ত্বেও 1937 এর নির্বাচনে কংগ্রেস কিন্তু কি করলো, পার্টিসিপেট করলো। এবং এটা নিয়ে কংগ্রেসের মধ্যে প্রচুর কি হয়েছিল, ডিবেট হয়েছিল যে কংগ্রেস নির্বাচনে পার্টিসিপেট করবে কিনা। আবার পার্টিসিপেট করলেও কংগ্রেস অফিস অ্যাকসেপ্ট করবে কিনা, এই নিয়ে কংগ্রেসের মধ্যে কিন্তু কি হয়েছে, বিতর্ক হয়েছে, আলোচনা হয়েছে। তো আলটিমেটলি কংগ্রেস কি করলো, নির্বাচনে তোমার কন্টেস্ট করলো। কংগ্রেস যে নির্বাচনে কন্টেস্ট করলো তার মানে এটা নয় যে কংগ্রেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট কে অ্যাকসেপ্ট করছে, সেটা নয় কিন্তু, ঠিক আছে। এবং দেখো কংগ্রেসের যে নির্বাচনের যে এজেন্ডা, সেই এজেন্ডা কি ছিল সেটা আমরা এই লখনৌ সেশন থেকে আমরা কিন্তু পরিষ্কার হয়ে যাব। লখনৌ সেশন হচ্ছে কবে, 1936-এ, এবং এই লখনৌ সেশনের প্রেসিডেন্ট ছিলেন জওহরলাল নেহেরু। আর এই লখনৌ সেশনে কি প্রস্তাব নেওয়া হচ্ছে, ইট ডিক্লেয়ার দ্যাট নো কনস্টিটিউশন ইম্পোজড বাই অ্যান আউটসাইড অথরিটি শ্যাল বি অ্যাকসেপ্টেবল টু ইন্ডিয়া। বাইরে থেকে যদি কোনো সংবিধান ভারতের ওপর চাপিয়ে দেওয়া হয়, ভারত এই সংবিধান মানবে না, ঠিক আছে। ইট হ্যাজ টু বি অনলি ফ্রেমড বাই অ্যান ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ইলেক্টেড বাই পিপল অফ ইন্ডিয়া অন অ্যাডাল্ট সাফারেজ। ভারতীয়রা সেই সংবিধানকে অ্যাকসেপ্ট করবে যে সংবিধান ভারতীয়রা তৈরি করবে, একটা কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি তৈরি করবে, এবং যে কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলিকে ভারতীয়রা নির্বাচিত করবে অন দ্য বেসিস অফ ইউনিভার্সাল অ্যাডাল্ট সাফারেজ। তাহলে ওই যে আমি একটু আগেই বললাম যে কংগ্রেসের যে পজিশন, সেই পজিশন কিন্তু একদম 1947 পর্যন্ত বলতে পারো, মানে টিল ক্যাবিনেট মিশন পর্যন্ত একদম ফিক্সড ছিল, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এবং হচ্ছে ইন্ডিয়া কি থাকবে, ইউনাইটেড থাকবে। তাহলে 1936 কংগ্রেসের লখনৌ সেশন, যেখানে কংগ্রেস পরিষ্কার করে দিল কংগ্রেসের অবস্থান এই রেজলিউশনের মাধ্যমে, যে কংগ্রেস ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি ছাড়া আর অন্য কিছু চায় না। এটাই কংগ্রেসের ডিমান্ড। কংগ্রেস কখনোই মেনে নেবে না যে ভারতের ওপর বাইরে থেকে কি হচ্ছে, একটা সংবিধান চাপিয়ে দেওয়া হচ্ছে, না, কংগ্রেস কখনোই মানবে না। এই দাবির ওপর, এই এজেন্ডার ওপরেই কিন্তু কংগ্রেস কি করেছিল, 1937 এর নির্বাচন কন্টেস্ট করেছিল, প্রতিদ্বন্দ্বিতা করেছিল। তাই 1937 কংগ্রেস নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করছে মানে কংগ্রেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 কে ওয়েলকাম করেছিল, এটা বলা যায় না। কংগ্রেস
রিজেক্ট করেছিল গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 কে, কিন্তু কংগ্রেস কি করলো, নির্বাচনে কন্টেস্ট করলো, পার্ট অফ গভর্নমেন্টে এলো কংগ্রেস, ঠিক আছে। কিন্তু ওই যে বললাম যে 1939-এ কংগ্রেস কি করলো, মিনিস্ট্রি থেকে রিজাইন করলো। তো এই মিনিস্ট্রি থেকে রিজাইন করার কারণ কি, এবার সেটাতেই আমি যাব, কিন্তু যতটুকুনটা আমি আলোচনা করলাম আমি আবার জিজ্ঞাসা করছি কাউরির কোথাও কোনো প্রশ্ন আছে কিনা, ঠিক আছে। নেহেরু রিপোর্ট ব্রিটিশ গভর্নমেন্টের কাছে পেশ করা হয়নি। নেহেরু রিপোর্ট ভারতীয়রা তৈরি করেছিল, ভারতীয়রা তৈরি করে দেখিয়েছিল, এবং নেহেরু রিপোর্ট কখনোই ব্রিটিশ গভর্নমেন্ট ইমপ্লিমেন্ট করেছিল না, যেটা সেক্রেটারি অফ স্টেট বলেছিল যে ভারতীয়রা যদি সংবিধান তৈরি করে দেখাতে পারে তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট সেই সংবিধান ইমপ্লিমেন্ট করবে, এটা কখনো হয়নি। তো নেহেরু রিপোর্ট ব্রিটিশ গভর্নমেন্টের কাছে পেশও হয়নি আর সেটা ইমপ্লিমেন্টও হয়নি, ঠিক আছে। ইউনাইটেড প্রভিন্স মানে বর্তমানের উত্তরপ্রদেশ। ঠিক আছে, দেখো কাউরির কোথাও কোনো প্রশ্ন থাকলে জিজ্ঞাসা করবে। তো এরপর আমি যেটা আলোচনা করব যে কংগ্রেস কেন 1939-এর মিনিস্ট্রি থেকে রিজাইন করলো। হ্যাঁ একদম বাণীপ্রিয়া, এটাই হিস্ট্রি, এক কথায় এটা হিস্ট্রি। এই হিস্ট্রিটা সব থেকে ইন্টারেস্টিং, এবং একটুখানি বুঝে যদি পড়তে পারো এই হিস্ট্রি তুমি কখনো ভুলবে না। ওর জন্য দেখো আমি প্রত্যেকটা ঘটনা কিন্তু একদম অর্ডার অনুযায়ী সাজিয়েছি, একদম অর্ডার অনুযায়ী, যাতে তোমরা রিলেট করে পড়তে পারো, ঠিক আছে। এই যে 1936-এর লখনৌ সেশন, ঠিক আছে, কেন, কারণ এখানে পরিষ্কার হয়ে যাচ্ছে যে কংগ্রেস গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935-কে অ্যাকসেপ্ট করছে না, ঠিক আছে। কারণ কংগ্রেস যদি অ্যাকসেপ্ট করতো তাহলে কংগ্রেস এরকম মানে প্রস্তাব নিত না। এবং যদি আমরা দেখি লখনৌ সেশনের পর 1937-এ ফাজিপুর সেশন হয়েছিল, এই ফাজিপুর সেশনে কংগ্রেস কি করছে, গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট 1935-কে রিজেক্ট করছে, ঠিক আছে। কিন্তু কংগ্রেস কি করলো, নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করলো, কিন্তু নির্বাচনে যে প্রতিদ্বন্দ্বিতা করলো সেখানে কংগ্রেসের এজেন্ডা কিন্তু কি ছিল, ইন্ডিপেন্ডেন্স, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি, এই যে দাবিগুলো যেগুলো কংগ্রেসের একদম কি বলতে পারো মূল দাবি, এই মূল দাবির উপরই কংগ্রেস কি করলো, নির্বাচনে কন্টেস্ট করলো এবং একটা বলতে পারো ভালো রকমের জনসমর্থন আদায় করলো ভারতীয়দের কাছ থেকে। যেখানে আমরা কি দেখতে পাচ্ছি, মোটামুটি 1 2 3 4 5 5টা প্রভিন্সে কংগ্রেস কি পেয়েছিল, একক সংখ্যাগরিষ্ঠতা। 4টে প্রভিন্সে কি ছিল, লার্জেস্ট পার্টি। মানে আমরা দেখতে পাচ্ছি এখানে যে তোমার 11টা প্রভিন্সের মধ্যে মোটামুটি 11টা প্রভিন্সের মধ্যে মোটামুটি 9টা প্রভিন্সে কংগ্রেস কি সরকার গঠনের জায়গায়, তাই না। কিন্তু আলটিমেটলি আমরা কি দেখলাম, কংগ্রেস 8টা প্রভিন্সে সরকার গঠন করলো, 8টা প্রভিন্সে সরকার গঠন করলো। তাহলে একটা বিপুল বলতে পারো সেই সময়ের জনসমর্থন কংগ্রেস কিন্তু কি করতে পেরেছিল, মানে কংগ্রেস কি করতে পেরেছিল, নিজেদের পক্ষে আনতে পেরেছিল, ঠিক আছে। আচ্ছা চলো, তো কংগ্রেস কেন 1939 প্রভিন্সিয়াল মিনিস্ট্রি থেকে রিজাইন করলো, এর উত্তর একটাই, সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কিন্তু কেন সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারের কারণে কেন কংগ্রেস রিজাইন করলো, তার কারণটা হচ্ছে ডিউরিং দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার ইন্ডিয়া ওয়াজ আ পার্ট অফ ব্রিটিশ এম্পায়ার, ঠিক আছে, এটা তোমরা প্রত্যেকেই জানি। দে অফিসিয়ালি ডিক্লেয়ার্ড ওয়ার অন নাজি জার্মানি 1939। তাহলে ব্রিটেন জার্মানির সাথে যুদ্ধ ঘোষণা করলো। এবার ব্যাপারটা কি, আমরা তো ব্রিটেনের অধীনে, ঠিক আছে। ভাইসরয় লর্ড লিনলিথগো ডিক্লেয়ার্ড ইন্ডিয়া ওয়াজ অ্যাট ওয়ার উইথ জার্মানি, ঠিক আছে। ব্রিটেন জার্মানির বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করলো, ব্রিটেনের অধীনে আমরা যুদ্ধ ঘোষণা বা শান্তি স্থাপনের অধিকার আমাদের নেই, কারণ এই ক্ষমতা বলতে পারো ব্রিটেনের হাতে, ঠিক আছে, কারণ আমরা ব্রিটেনের অধীনে, আমরা তো স্বাধীন নয়, আমরা কার সাথে যুদ্ধ ঘোষণা করব আর কার সাথে শান্তি স্থাপন করব। তাহলে আমরা হচ্ছে কি ব্রিটেন সাম্রাজ্যের অধীনে। এবার ব্রিটেন কি করছে, যুদ্ধ ঘোষণা করছে, তাহলে স্বাভাবিকভাবেই লর্ড লিনলিথগো কি ডিক্লেয়ার করলো, ইন্ডিয়াও
জার্মানির সাথে যুদ্ধ করছে, ইন্ডিয়া ওয়াজ অ্যাট ওয়ার ওয়ার জার্মানি। কারণ কি, ব্রিটেন যখন যুদ্ধ করছে তাহলে আমরা ব্রিটেনের অধীনে, তাহলে ইন্ডিয়াও কি জার্মানির সাথে যুদ্ধ করবে। কিন্তু এই যে ডিক্লারেশন ভাইসরয়ের, এটা কংগ্রেস কি করলো, রিজেক্ট করলো। কারণ এই যে ডিক্লারেশন ভাইসরয় করলেন, এই ডিক্লারেশনের ক্ষেত্রে ভাইসরয় কোন ইন্ডিয়ানের সাথে বা ন্যাশনাল কংগ্রেসের সাথে কি করলো না, কনসাল্ট করলো না। ভারতীয়দের সাথে কনসাল্ট না করেই ভাইসরয় কি করলো, এই ঘোষণা করলো। এই বিরোধিতার কারণে কংগ্রেস কি করলো, 1939 এর মিনিস্ট্রি থেকে রিজাইন করলো। আর যেদিনকে কংগ্রেস রিজাইন করছে সেই দিনকে মুসলিম লীগ ডে অফ ডেলিভারেশন হিসাবে সেলিব্রেট করছে, ডে অফ ডেলিভারেন্স। ওকে, কংগ্রেসের কি যুক্তি ছিল? কংগ্রেসের যুক্তি ছিল যে কংগ্রেস ভারতীয়দের যে সাপোর্ট, ইন্ডিয়ান যে ওপিনিয়ন, সেই ওপিনিয়ন কংগ্রেস কি করছে, হোল্ড করছে। তো ভালো করে বুঝ, আমি একটু আগেই বললাম কিন্তু 11টা প্রভিন্স, যার মধ্যে 9টা প্রভিন্সে কংগ্রেস বলতে পারো ভালো ফলাফল করেছে, 5টা প্রভিন্সে মেজরিটি, 4টে প্রভিন্সে লার্জেস্ট পার্টি। কংগ্রেস 8টা প্রভিন্সে কি সরকার গঠন করেছে। তার মানে কি, কংগ্রেস ইন্ডিয়ান ওপিনিয়ন হোল্ড করছে, মেজরিটি ওপিনিয়ন হোল্ড করছে। তাহলে কংগ্রেসের সাথে ভাইসরয়ের আলোচনা করা প্রয়োজন ছিল, কিন্তু ভাইসরয় সেটা না করে ভাইসরয় কি করলো, এরকম একটা ঘোষণা করলো। তাহলে ভাইসরয়ের এই ঘোষণা, যেটা ইন্ডিয়ানদের প্রতি অসম্মান। পপুলার যে এলিমেন্টস, ঠিক আছে, সেটাকে ভাইসরয় কি করছে, রিজেক্ট করছে। মানে কি, জনগণের যে মতামত, সেই মতামতকে ভাইসরয় কি করছে, রিজেক্ট করছে। হ্যাঁ, প্রত্যেকটা জনগণের কাছে তো একে একে পৌঁছানো সম্ভব নয়। তাহলে সেই ক্ষেত্রে আইএনসির সাথে ভাইসরয় কি করতে পারত, কনসাল্ট করতেই পারত। ভারতবর্ষের রাজনৈতিক দলগুলোর সাথে কনসাল্ট করতে পারতো, একটা অল পার্টি মিটিং অ্যারেঞ্জ করতে পারতো ভাইসরয়। এটা কংগ্রেস বলছে না যে শুধুমাত্র কংগ্রেসকে ডাকার কথা। কংগ্রেস মেজরিটি ওপিনিয়ন হোল্ড করছে, কিন্তু ভাইসরয় কি করতে পারতো, একটা অল পার্টি একটা মিটিং কল করতে পারতো। সেই মিটিং এ আলোচনা করে ভাইসরয় এরকম ঘোষণা করতে পারতো, কিন্তু এরকম কোনো পদক্ষেপ নেওয়া হয়নি। তাহলে এই যে পদক্ষেপ ভাইসরয়, যেটা ভারতীয়দের প্রতি অসম্মান, পপুলার ওপিনিয়নকে ডিসরেসপেক্ট করা হচ্ছে। তো এই কারণে কংগ্রেস কি করলো, 1939 মিনিস্ট্রি থেকে রিজাইন করলো। আর এই দিনটাকে মুসলিম লীগ আবার সেলিব্রেট করছে ডে অফ ডেলিভারেন্স হিসাবে, মুক্তির দিবস, এরকম হচ্ছে ব্যাপারটা। ঠিক আছে, এরপরে চলে আসি পরবর্তী যেটা, সেটা হচ্ছে রামগড় সেশন। রামগড় সেশন, রামগড় সেশন, যেখানে কংগ্রেস স্পষ্ট করে দিল তার অবস্থান। 1940 কংগ্রেস প্রোটেস্টেড এগেইনস্ট দ্য ডিক্লারেশন ইন্ডিয়া অ্যাজ আ বিলিজারেন্ট কান্ট্রি। বিলিজারেন্ট কান্ট্রি মানে কি, বিবাদমান রাষ্ট্র। যখন আমি একটা দেশের সাথে যুদ্ধ ঘোষণা করছি, তার মানে কি, আমি বিবাদমান একটা রাষ্ট্র, আমি বিবাদের মধ্যে রয়েছি। ঠিক আছে, তাহলে এই যে ভাইসরয় এই ঘোষণা, এই ঘোষণাকে কি করা হচ্ছে, প্রোটেস্ট করা হচ্ছে। আচ্ছা, the party also declared that nothing short of complete independence is acceptable. রামগড় সেশনেও কংগ্রেস কি করলো, তার অবস্থান স্পষ্ট করে দিল যে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স ছাড়া ইন্ডিয়া কিচ্ছু চায় না, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। তাহলে ভাইসরয়ের ডিক্লারেশন রিজেক্টেড, এবং কংগ্রেস প্রস্তাব নিচ্ছে কি, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। এটাই কংগ্রেসের ডিমান্ড, যেটা কংগ্রেস 1929 থেকে নিয়ে আসছে, কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ঠিক আছে, তাহলে রামগড় সেশন, যে সেশনে কংগ্রেস কি করছে, ভাইসরয়ের যে ডিক্লারেশন, সেই ডিক্লারেশনের এগেইনস্টে প্রস্তাব নিচ্ছে। এরপরে যেটা, সেটা হচ্ছে অগস্ট অফ 1940, যেটা তোমরা একটু হলেও পড়েছো, একটু হলেও জেনেছো। তো স্বাভাবিকভাবেই ওই একটা প্রবাদ প্রবচন আছে না, যে ওই ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। তো এখন ব্রিটিশ গভর্নমেন্টের অবস্থা বলতে পারো ঠিক ওই রকম। তো ব্রিটিশ গভর্নমেন্ট এবার কি চাইছে,
ব্রিটিশ গভর্নমেন্ট চাইছে বা ইন্ডিয়ানদের হচ্ছে সাপোর্ট, ভারতীয়রা কি করুক, দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্রিটেনকে সহযোগিতা করুক। কারণ কি, ব্রিটেনের সৈন্য দরকার। ঠিক আছে, তাহলে এবার ভারতীয়দের যদি সাপোর্ট নিতে হয়, তাহলে ভারতীয়দের যে এতদিনের যে দাবি দাওয়া, সেই দাবি দাওয়াগুলোর প্রতি সংবেদনশীল হতে হবে, সংবেদনশীল হতে হবে ভারতীয়দের দাবির প্রতি। তো সেই সংবিধানশীলতাই দেখানো হলো এই অগস্ট অফার 1940 মাধ্যমে। কিন্তু আদৌ কি সংবিধানশীলতা দেখানো হয়েছিল একবার দেখে নাও। তো অগস্ট অফার কে অ্যানাউন্স করছে? ওই ভাইসরয়, যে ভাইসরয় ঘোষণা করেছিল যে ভারত দ্বিতীয় বিশ্বযুদ্ধের অংশ। সেই ভাইসরয় এখন ফাঁদে পড়ে কি করছে, ভারতীয়দের প্রস্তাব দিচ্ছে। কি প্রস্তাব দিচ্ছে? ইন্ডিয়ান ওয়ার ফ্রেম কনস্টিটিউশন ফর ইন্ডিয়া, ভারতীয়রা সংবিধান তৈরি করবে, ভারতীয়দের সেই অধিকার দেওয়া হবে, ভারতীয়দের সংবিধান তৈরির অধিকার দেওয়া হবে। ঠিক আছে, দিস কনস্টিটিউশন ওয়াজ টু বি ড্রাফটেড আফটার দ্য ওয়ার, কিন্তু ভারতীয়দের এই সংবিধান তৈরির অধিকার এটা দেওয়া হবে যুদ্ধ শেষের পর, নট ইমিডিয়েট, যুদ্ধ শেষের পর। ব্রিটিশ গভর্নমেন্ট ফার্মলি ডিসাইড নট টু ট্রান্সফার পাওয়ার ডিউরিং দ্য ওয়ার, এখনই পাওয়ার ট্রান্সফার হবে না, কারণ এখন যুদ্ধ চলছে, এখন সেই পরিস্থিতি নেই, সেই রাজনৈতিক অবস্থা নেই যেখানে পাওয়ার ট্রান্সফার হতে পারে। তার মানে কি, পাওয়ার ট্রান্সফার যদিও বা হয় তো সেটাও আপনার ইন্ডিপেন্ডেন্ট। সোজা কথাই বলি, অগস্ট অফারে কমপ্লিট ইন্ডিপেন্ডেন্সের প্রস্তাব করা হয়নি, অগস্ট অফারে প্রস্তাব করা হলো ডমিনিয়ন স্ট্যাটাস। ডমিনিয়ন স্ট্যাটাস তার মানে কি, যেটুকুনটা ক্ষমতা ভারতীয়দেরকে দেওয়া হবে, সব ক্ষমতা যে ভারতীয়দেরকে দেওয়া হবে সেটা কখনোই ব্রিটিশ গভর্নমেন্ট বলছে না, ভাইসরয় বলছে না, কিন্তু যেটুকুনটা দেওয়া হবে সেটা নট ইমিডিয়েট, আফটার এন্ড অফ ওয়ার। মাইনরিটি ওয়ার অ্যাসুয়ার্ড that the government would not transfer power to any system of government whose authority is directly denied by large and powerful element in Indian national life। এটা বলছি ব্যাপারটা কি, তাহলে ভারতীয়দের দাবি কি ছিল? কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স। ভারতীয়দের দাবি কি ছিল? কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি। ভারতীয়দের দাবি কি ছিল? যে ভারতকে ডিভাইড করা যাবে না, ন্যাশনাল কংগ্রেস। কিন্তু অগস্ট অফারে কি প্রস্তাব দেওয়া হচ্ছে? অগস্ট অফারে প্রস্তাব দেওয়া হচ্ছে ডমিনিয়ন স্ট্যাটাস। অগস্ট অফারে প্রস্তাব দেওয়া হচ্ছে কি, যে ভারতীয়দের সংবিধান তৈরির অধিকার দেওয়া হয়, বাট নট ইমিডিয়েট, আফটার এন্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। তো স্বাভাবিকভাবেই আইএনসি অগস্ট অফার কি করলো? রিজেক্ট করলো, কারণ আইএনসির যে দাবি, সেই দাবির সাথে এই প্রস্তাবের কোনো মিল নেই। ঠিক আছে, মুসলিম লীগও রিজেক্ট করলো, কিন্তু মুসলিম লীগের রিজেকশনের গ্রাউন্ড আলাদা ছিল, কারণ তখন মুসলিম লীগের যে দাবিটা ছিল সেই দাবি হচ্ছে ভারতকে ভাগ করতে হবে, মুসলিমদের জন্য আলাদা ল্যান্ডের ব্যবস্থা করতে হবে। কিন্তু অগস্ট অফারে ভারত ভাগের কিন্তু কোনো প্রস্তাব ছিল না ডিরেক্টলি, কিন্তু ইনডিরেক্টলি ছিল। ওর জন্য আমি বললাম 4 নম্বর পয়েন্টটা বলছি। দেখো কি বলছে, যে ব্রিটিশ গভর্নমেন্ট ভারতীয়রা যে সংবিধান তৈরি করবে, সেই সংবিধান এমন কোন অংশের ওপর চাপিয়ে দেবে না যে অংশ এই সংবিধানকে অস্বীকার করছে। তার মানে কি, যে ভারতীয় যে জনসংখ্যা, এই জনসংখ্যার একটা অংশ ভারতীয়রা যে সংবিধান তৈরি করবে সেই সংবিধান মানতে, সেই সিস্টেম মানতে যদি তারা অস্বীকার করে, তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট তাদের ওপর সেই সংবিধান জোরপূর্বক বলপূর্বক চাপিয়ে দেবে না। তার মানে কি, একটা রাস্তা খোলা রাখা হলো। ডিরেক্টলি বলা হলো না যে ভারত ভাগ করা হবে, বাট ইনডিরেক্টলি বলা হলো যে ওই যে অসন্তুষ্ট অংশ, যারা ওই সংবিধান মানতে চাইছে না, তাদের ওপর ব্রিটিশ গভর্নমেন্ট কোনো জোর করবে না ওই সংবিধান মানার ক্ষেত্রে। ঠিক আছে, কিন্তু মুসলিম লীগের দাবিটা কি ছিল? যে ডিরেক্ট বলতে হবে যে ইন্ডিয়া ডিভাইডেড হবে, কিন্তু ব্রিটিশ গভর্নমেন্ট ডিরেক্টলি বলেছিল না। ঠিক আছে, তাহলে এই যে প্রস্তাব, এই প্রস্তাব করা হলো অগস্ট অফারে, আর আইএনসি এবং মুসলিম লীগ কি করলো? রিজেক্ট করলো এই প্রস্তাব। ঠিক আছে,
অগস্ট অফার রিজেক্ট হওয়ার পর যেটা এলো সেটা হচ্ছে ক্রিপস প্রপোজাল। ঠিক আছে, 1942 when the Japanese were door of India, নর্থ ইস্ট, আমাদের নর্থ ইস্ট জাপানি সেনা বলতে পারো তাদের নিঃশ্বাস ফেলছে, যে কোনো সময় জাপানি সেনা কি করতে পারে, নর্থ ইস্ট আক্রমণ করতে পারে, সেই দিক দিয়ে ইন্ডিয়া ঢুকতে পারে। এবং তার ফলে ব্রিটেনের ওপর অন্যান্য যে দেশ তারা কি করছে, চাপ সৃষ্টি করছে যে ব্রিটেন কি করছে, যেখানে এরকম একটা পরিস্থিতি যেখানে জাপানের সেনা নর্থ ইস্টের কাছাকাছি পৌঁছে গেছে। ঠিক আছে, তখন তড়িঘড়ি ব্রিটিশ গভর্নমেন্ট কি করলো, স্ট্র্যাফোর্ড ক্রিপস লেবার মিনিস্টারকে কি করলো, তোমার ভারতবর্ষে পাঠালো, ভারতবর্ষে পাঠালো যে ভারতীয়দের সমর্থন আদায়ের জন্য। তো ক্রিপস এসে ভারতীয়দেরকে কি প্রস্তাব দিল, দেখো, কনস্টিটিউশন অফ ইন্ডিয়া ওয়াজ টু বি ফ্রেম বাই ইলেক্টেড কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি অফ দ্য ইন্ডিয়ান পিপল। মানে কি, ভারতীয়দের সংবিধান তৈরির অধিকার দেওয়া হবে, বাট ইমিডিয়েট নয়, আফটার এন্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার। কনস্টিটিউশন শুড বি গিভ ইন্ডিয়া ডমিনিয়ন স্ট্যাটাস, নট কমপ্লিট ইন্ডিপেন্ডেন্স, ডমিনিয়ন স্ট্যাটাস, মানে ভারতীয়দেরকে যে ক্ষমতা দেওয়া হবে, যেটুকুটা ক্ষমতা দেওয়া হবে সেটাও নট ইমিডিয়েট, আফটার এন্ড অফ সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার, কিন্তু ভারতীয়দের কমপ্লিট মানে ইন্ডিপেন্ডেন্স বা কমপ্লিট পাওয়ার ট্রান্সফার করা হবে না, কিছু ক্ষমতা ভারতীয়দেরকে দেওয়া হবে। There should be one Indian Union comprising all province and Indian state. এটা খুবই ভালো প্রস্তাব, যে ক্রিপস প্রস্তাব করলো যে ভারত ডিভাইড হবে না, ভারত কি থাকবে, ইউনাইটেড থাকবে। কিন্তু ওই যে 4 নম্বর পয়েন্টটা, ওই যে রাস্তা ভবিষ্যতে ভারত কি হতে পারে, ডিভাইড হতে পারে। এনি প্রভিন্স which was not prepared to accept the constitution would be free to retain its constitutional position. ভারতীয়রা বা ভারতের সংবিধান সভা যে সংবিধান তৈরি করবে, সেই সংবিধান যদি কোনো প্রভিন্স অ্যাকসেপ্ট করতে না চায়, তো তার সাথে ব্রিটিশ গভর্নমেন্ট কি করবে, আলাদা বন্দোবস্ত করবে। তার মানে কি, আজকে যদি সিন্ধ না চায়, তাহলে সিন্ধের জন্য ব্রিটিশ গভর্নমেন্ট আলাদা ব্যবস্থা করবে। আজকে যদি লাহোর না চায়, তো ব্রিটিশ গভর্নমেন্ট তার জন্য আলাদা ব্যবস্থা করবে। আজকে যদি নর্থ ওয়েস্ট ফ্রন্টিয়ার প্রভিন্স না চায়, তো ব্রিটিশ গভর্নমেন্ট তার জন্য আলাদা ব্যবস্থা করবে। ঠিক আছে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? তাহলে দেখো, ক্রিপস প্রপোজালেও কি বলা হচ্ছে, যে ইন্ডিয়া ইউনাইটেড থাকবে, কিন্তু ইন্ডিয়ান কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি যে সংবিধান তৈরি করবে, এই সংবিধান ভারতবর্ষের যদি কোনো প্রভিন্স অ্যাকসেপ্ট করতে না চায়, তো ব্রিটিশ গভর্নমেন্ট তার ওপর জোর করে এই সংবিধান চাপিয়ে দেবে না, সেই প্রভিন্সের ওপর জোর করে এই সংবিধান চাপিয়ে দেবে না। সেই ক্ষেত্রে ব্রিটিশ গভর্নমেন্ট সেই প্রভিন্সের সাথে আলাদা করে কি করবে, বন্দোবস্ত করবে। তাহলে ক্রিপস প্রপোজাল এবং অগস্ট অফার যদি আমরা দেখি, অলমোস্ট সেম। তার জন্যই কিন্তু গান্ধীজি কি বলছে, ক্রিপস প্রপোজালকে পোস্ট ডেটেড চেক। এবং যে কারণে অগস্ট অফার রিজেক্টেড হলো আইএনসির দ্বারা, যে কারণে অগস্ট অফার রিজেক্টেড হলো মুসলিম লীগের দ্বারা, ঠিক একই কারণে ক্রিপস প্রপোজালও রিজেক্টেড হলো বাই আইএনসি এবং মুসলিম লীগ। ঠিক আছে, কিন্তু যদি আমরা বলি এই রিজেকশনের মধ্যেও অগস্ট অফার এবং ক্রিপস প্রপোজালের একটা গুরুত্ব কিন্তু রয়েছে। সেই গুরুত্বটা কি, এই যে এতদিন ধরে ভারতীয়রা দাবি করে আসছে ভারতীয়দের সংবিধান তৈরির অধিকার দিতে হবে, ভারতের কনস্টিটিউয়েন্ট অ্যাসেম্বলি গঠন করতে হবে, সেটা ব্রিটিশ গভর্নমেন্ট কি করছে, স্বীকৃতি দিচ্ছে। কারণ দেখো, অগস্ট অফার যেখানে কি প্রপোজাল দেওয়া হচ্ছে, যে ভারত তার সংবিধান তৈরি করবে। ক্রিপস প্রপোজালেও দেখো প্রস্তাব দেওয়া হচ্ছে যে ভারত কি করবে, তার সংবিধান তৈরি করবে। তাহলে ক্রিপস প্রপোজাল এবং অগস্ট অফারের একটা গুরুত্বপূর্ণ দিক হচ্ছে যে ভারতের সংবিধান, ভারতীয়দের সংবিধান তৈরির যে অধিকার বা যে দাবি, সেই দাবি প্রথম ব্রিটিশ গভর্নমেন্ট কি করছে, স্বীকার করছে বা স্বীকৃতি দিচ্ছে, অগস্ট অফার এবং হচ্ছে ক্রিপস প্রপোজালের মাধ্যমে। ঠিক আছে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? আচ্ছা, এরপরে চলে আসি পরবর্তী যেটা, সেটা হচ্ছে সিআর ফর্মুলা। ঠিক আছে, তো দেখো, সেই সময় ভারত বিশ্বের রাজনৈতিক পরিস্থিতি একটা অস্থির অবস্থায় রয়েছে, এবং ভারতবর্ষের রাজনৈতিক অস্থিরতা তো ছিলই,
আছে, এবং সেখানে নতুন যদি আমরা উপাদান বলি সেটা হচ্ছে ভারত ইউনাইটেড থাকবে না ডিভাইডেড থাকবে। মুসলিম লীগ তার যে দাবি, পাকিস্তানের যে দাবি, সেই দাবি দিনকে দিন বলতে পারো চরম পর্যায়ে মানে তোমার নিয়ে যেতে চাইছে বা মোটামুটি নিয়ে গিয়েছে। তো কংগ্রেসের যেটা দাবি যে ইন্ডিয়া ইউনাইটেড থাকবে, মুসলিম লীগের যেটা দাবি যে ইন্ডিয়া ডিভাইডেড হবে, ঠিক আছে। এবং মুসলিম লীগ সেইভাবে কি করছে, ভারতবর্ষে তার জনমত তৈরি করছে যে সেপারেট ল্যান্ড ফর মুসলিম। এই ভিত্তিতে মুসলিম লীগ কি করছে, তার জনমত তৈরি করছে। মুসলিম লীগ এই জায়গায় নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইছে যে ভারতীয় যারা মুসলমান তাদের একমাত্র রিপ্রেজেন্টেটিভ বডি হচ্ছে মুসলিম লীগ। কংগ্রেস মুসলিমদের রিপ্রেজেন্টেটিভ বডি নয়, ঠিক আছে। 1937 আমরা যে নির্বাচন দেখলাম, সেই নির্বাচনে কিন্তু মুসলিম লীগ এটা প্রমাণ করতে পারেনি যে মুসলিম লীগ মুসলিমদের একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম যেটা মুসলিমদের প্রতিনিধিত্ব করবে। 1937 যে নির্বাচন, সেই নির্বাচনে মুসলিম রিজার্ভ সিটেও মুসলিম লীগের ফলাফল খারাপ হয়েছিল। কিন্তু দেখা গেল রিজিওনাল যে মুসলিম যে অর্গানাইজেশন, যে পার্টিগুলো, যেরকম যদি আমরা দেখি বেঙ্গলের ক্ষেত্রে কৃষক প্রজা পার্টি কি করছে, সরকার গঠন করছে, মুসলিম লীগের থেকে বেশি সিট পাচ্ছে। তো দেখা গেল সিন্ধ বলো বা নর্থ ওয়েস্ট প্রভিন্স বলো, সেখানে মুসলিম লীগের থেকে অন্যান্য যে মুসলিম পার্টি বা অর্গানাইজেশন গুলো তাদের ফলাফল ভালো। রিজিওনাল যে মুসলিম যে পার্টি বা অর্গানাইজেশন গুলো তাদের ফলাফল ভালো। কংগ্রেসের ফলাফল মুসলিম ক্ষেত্রে কিন্তু খুব ভালো হয়েছিল 1937 নির্বাচনে, ঠিক আছে। কিন্তু মুসলিম লীগের যে জায়গাটা, যে মুসলিম লীগ হচ্ছে একটা ন্যাশনাল প্ল্যাটফর্ম, মুসলিমদের প্রতিনিধিত্বকারী একটা সংস্থা, কোথাও গিয়ে মুসলিম লীগ বলতে পারো 1937 নির্বাচন এবং সেই নির্বাচনের ফলাফলের পরিপ্রেক্ষিতে বলতে পারি যে মুসলিম লীগ ফেল্ড। তখনও মুসলিম লীগ বলতে পারো ভারতীয় মুসলিম সমাজে সেই দাগ, সেই বলতে পারো প্রভাবটা তখনও পর্যন্ত কায়েম করতে পারেন। কিন্তু মুসলিম লীগ আস্তে আস্তে কিন্তু তার জায়গা কি করেছে, তৈরি করেছে। মুসলিম লীগ কিন্তু যত দিন গেছে বলতে পারো তার জায়গা তৈরি করেছে, তার জায়গা শক্ত করেছে ভারতীয় মুসলিম সমাজে। এবং যখন বলতে পারো 1945 ভারতবর্ষে নির্বাচন হচ্ছে, প্রভিন্সে নির্বাচন হচ্ছে 1945, তখন মুসলিম লীগের ফলাফল কিন্তু দুর্দান্ত। 1937 এবং 1945 যদি আমরা ফলাফল যদি আমরা ট্যালি করি, তো আমরা দেখবো এই মুসলিম লীগ 1945 দুর্দান্ত ফলাফল করছে। তার মানে কি এই 8টা বছরে মুসলিম লীগ কিন্তু নিজেকে সেই জায়গায় নিয়ে গিয়েছে। মুসলিম লীগ বলতে পারো কোথাও গিয়ে এটা প্রমাণ করতে সফল হয়েছে, সক্ষম হয়েছে যে মুসলিম লীগ হচ্ছে ভারতীয় যারা মুসলিম তাদের একমাত্র প্রতিনিধিত্বকারী সংস্থা। এবং বারে বারে আমি আলোচনা করব পরবর্তীকালে, মুসলিম লীগ কিন্তু কংগ্রেসকে আটকিয়েছে যে কংগ্রেস ইন্ডিয়ান যারা মুসলিম তাদের প্রতিনিধিত্ব করবে না, ইন্ডিয়ান মুসলিমদের প্রতিনিধিত্ব করবে একমাত্র মুসলিম লীগ। এর একটা আলোচনা আমরা যখন করব ইন্টারিম গভর্নমেন্ট, সেখানে আমরা দেখতে পাবো। সেখানে মুসলিম লীগ বলছে, ঠিক আছে, যে ইন্টারিম গভর্নমেন্টে কংগ্রেস কোনো মুসলিমকে নমিনেট করতে পারবে না, মুসলিমকে নমিনেট করবে একমাত্র মুসলিম লীগ ইন্টারিম গভর্নমেন্টে, ঠিক আছে। তো যাই হোক, এই যে রাজনৈতিক অস্থিরতা, এই যে পলিটিক্যাল ডেডলক ভারতবর্ষে, এটা বলতে পারো সেই সময় সব থেকে মাথা ব্যথার কারণ ছিল। ব্রিটিশদের সাথে স্বাধীনতার যে লড়াই, সেই লড়াইয়ের থেকেও এটা সব থেকে বড় মাথা ব্যথার কারণ ছিল এই পলিটিক্যাল ডেডলক। ইন্ডিয়া ডিভাইডেড হবে নাকি ইন্ডিয়া ইউনাইটেড থাকবে। কংগ্রেস এবং মুসলিম লীগ এক হওয়ার কোনো উপায়, কোনো রাস্তা নেই। এইরকমই একটা রাস্তা খুঁজে বের করার চেষ্টা করলেন C.R. গোপালাচারী, কংগ্রেস লিডার,
কি সেই রাস্তা? তিনি যে প্রস্তাবটা করলেন যে কংগ্রেস এবং মুসলিম লীগ এট ফার্স্ট ইন্ডিপেন্ডেন্সের জন্য লড়াই করুক। আমাদেরকে প্রথমে ইন্ডিপেন্ডেন্সটাকে আনতে হবে। কংগ্রেস এবং মুসলিম লীগ যদি নিজেদের মধ্যে লড়াইয়ে ব্যস্ত থাকে যে ইন্ডিয়া ইউনাইটেড থাকবে, ইন্ডিয়া ডিভাইডেড হবে, তাহলে ব্রিটিশ গভর্নমেন্ট সেই সুযোগ কাজে লাগিয়ে হয়তো আরো কয়েক বছর কি করবে, ভারতকে নিজেদের অধীনে রেখে দিবে। তাহলে এট ফার্স্ট আমাদেরকে যেটা হতে হবে সেটা হচ্ছে স্বাধীন হতে হবে, আর এই স্বাধীনতার লড়াই আমাদেরকে একসাথে করতে হবে। ঠিক আছে, এই প্রস্তাব দেওয়া হলো। দেখো কি বলছে, the Muslim League will support the demand of Indian independence and will give its full support to Congress in forming provincial government in transition period। ঠিক আছে, তাহলে কি প্রস্তাব দেওয়া হলো যে মুসলিম লীগ এই ইন্ডিপেন্ডেন্সে কংগ্রেসকে কি করুক, ফুল সাপোর্ট করুক, এবং যে প্রভিন্সিয়াল গভর্নমেন্ট, যে প্রভিশনাল গভর্নমেন্ট মানে ইন্টারিম গভর্নমেন্ট, সেই ইন্টারিম গভর্নমেন্ট কংগ্রেস এবং মুসলিম লীগ মিলে কি করুক, ফর্ম করুক। মানে এট ফার্স্ট আমাদেরকে এনি হাউ এনি কস্ট কি করতে হবে, ইন্ডিপেন্ডেন্সটাকে আনতে হবে। আচ্ছা, এবার ইন্ডিপেন্ডেন্স হয়ে যাওয়ার পর, ভারত স্বাধীন হয়ে যাওয়ার পর, দ্বিতীয় বিশ্বযুদ্ধ শেষ হয়ে যাওয়ার পর কি হবে, একটা কমিশনকে অ্যাপয়েন্ট করা হবে, যে কমিশন ডিটারমাইন করবে মুসলিম মেজরিটি এবং নন মুসলিম মেজরিটি প্রভিন্স। দেখো কি বলছে, অ্যাপয়েন্ট টু ডিটারমাইন দ্য লিমিটস অফ মুসলিম মেজরিটি স্টেট ইন নর্থ ইস্ট অ্যান্ড নর্থ ওয়েস্ট অফ ইন্ডিয়া। ঠিক আছে, তাহলে একটা কমিশন অ্যাপয়েন্ট করা হবে, এবং যে কমিশন মুসলিম মেজরিটি যে প্রভিন্স গুলো বা যে এরিয়াস গুলো সেইগুলোকে হচ্ছে ডিমার্কেট করবে, নির্দিষ্ট করবে। ঠিক আছে, ডিটারমাইন করবে, এবং ওই মুসলিম মেজরিটি যে বলতে পারো এরিয়া, সেখানে কি করা হবে, গণভোট নেওয়া হবে, রেফারেন্ডাম। যে রেফারেন্ডামের মাধ্যমে সিদ্ধান্ত হবে যে ওই যে মুসলিম মেজরিটি এরিয়া সেটা ভারতবর্ষের সাথে থাকবে নাকি ডিভাইডেড হবে। ঠিক আছে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড, বুঝতে পারলে? তাহলে সিআর ফর্মুলাতে যেটা প্রস্তাব করা হলো যে প্রথমে কংগ্রেস এবং মুসলিম লীগ একসাথে মিলে ইন্ডিপেন্ডেন্সের জন্য লড়াই করবে এবং ইন্ডিপেন্ডেন্সটাকে হচ্ছে অ্যাচিভ করবে। তারপরে কি হবে, একটা কমিশন অ্যাপয়েন্ট করা হবে, যে কমিশন ভারতবর্ষের মুসলিম মেজরিটি যে এরিয়া সেই এরিয়া গুলোকে আইডেন্টিফাই করবে, এবং সেখানে কি করা হবে, গণভোট নেওয়া হবে, প্লেবিসাইড মানে গণভোট। মানে কি, সেই মুসলিম মেজরিটি এরিয়াতে যারা বসবাস করছে তারা কি করবে, ভোট দিবে, ভোট দিয়ে ডিসাইড হবে যে ওই মুসলিম মেজরিটি প্রভিন্স বা এরিয়া ভারতবর্ষের সাথে থাকবে নাকি সেপারেট হবে। ঠিক আছে, তো যাই হোক, প্রস্তাব ভালো কি খারাপ সেটা আমি যাচ্ছি না। মুসলিম লীগ বিরোধিতা করলো। কি বিরোধিতা, যে এই যে প্লেবিসাইডের কথা বলা হচ্ছে, যেখানে সিআর ফর্মুলাতে কি বলা হয়েছিল যে ওই মুসলিম মেজরিটি এরিয়ায় যারা বসবাস করবে তাদের প্রত্যেকেরই কি থাকবে, ওই গণভোটে ভোট দেওয়ার অধিকার থাকবে। মুসলিম লীগের যেটা দাবি ছিল যে না, ওই গণভোটের ক্ষেত্রে একমাত্র যারা মুসলিম তারা কি করবে, পার্টিসিপেট করবে, সবাই না, নন মুসলিম যারা তারা পার্টিসিপেট করবে না। তার কারণ ওই যে আমি বললাম না যে 1945 এর আমরা যদি প্রভিন্সিয়াল ইলেকশনস দেখি, সেখানে কিন্তু মুসলিম লীগের দুর্দান্ত ফল 1937 এর থেকে। তার মানে কি, মুসলিম লীগ কিন্তু বলতে পারো সেই জায়গায় নিজেকে নিয়ে যেতে সক্ষম হয়েছে 8 বছরে, যেখানে মুসলিম লীগ এটা তার কার্যক্রমের মাধ্যমে প্রমাণ করতে বলতে পারো সফল হয়েছে যে মুসলিম লীগই হচ্ছে ভারতীয় মুসলিমদের একমাত্র প্রতিনিধিত্বকারী সংস্থা। তাই মুসলিম লীগ দেখো এখানে কি বলছে, যে ওই যে প্লেবিসাইড গণভোট, সেই গণভোটে একমাত্র পার্টিসিপেট করবে যারা মুসলিম, কোনো নন মুসলিম পার্টিসিপেট করবে না। তো স্বাভাবিকভাবে সিআর ফর্মুলাও এক কথায় মুসলিম লীগের দ্বারা কি হলো, রিজেক্টেড হলো। ঠিক আছে, ক্লিয়ার, আন্ডারস্ট্যান্ড? তো আজকে আমি এই পর্যন্ত তোমাদের সাথে আলোচনা করলাম। নেক্সট দিন আমার আলোচনা শুরু হবে ওয়াভেল প্ল্যান থেকে নেক্সট দিন আলোচনা শুরু হবে। ঠিক আছে, তো ভালো করে এটা পড়ো, ভালো করে বোঝার চেষ্টা করো, খুব ইন্টারেস্টিং জায়গা। আমি চেষ্টা করেছি যতটা সহজভাবে রিলেট করে ব্যাপারটাকে তোমাদের কাছে
প্রেজেন্ট করা, যাতে তোমরা গল্পের মতো ব্যাপারগুলোকে মনে রাখতে পারো। ঠিক আছে, কারণ এইগুলোকে না একটুখানি আমাদেরকে ওই গল্পের মতো করে একটুখানি বুঝে মনে রাখতে হবে। ঠিক আছে, হ্যাঁ অবশ্যই বাণীপ্রিয়া, কারণ ব্রিটিশ গভর্নমেন্ট যে আইনগুলো তৈরি করতো সেই আইনগুলো তৈরি করার ক্ষেত্রে ভারতীয়দের কোনো পার্টিসিপেশন ছিল না। আজকে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট বলো, আজকে ইন্ডিয়ান কাউন্সিল অ্যাক্ট বলো, সেগুলো ব্রিটিশ পার্লামেন্টে তৈরি হতো। এবার ব্রিটিশ পার্লামেন্টে ভারতীয়দের অংশগ্রহণের জায়গা কোথায়? ঠিক আছে, এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, এগুলোই তো বলতে পারো সেই সময়ে ভারতবর্ষের ক্ষেত্রে সংবিধান। তাহলে এই যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট ভারতবর্ষের বলতে পারো মানে কি বলবো, মানে গভর্নমেন্টাল ল কে তৈরি করছে? ব্রিটিশ পার্লামেন্ট, একটা বলতে পারো বাইরের একটা সংস্থা, যার সাথে ভারতীয় নাগরিকের কোনো ডিরেক্ট কানেকশনস নেই। তাহলে এই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া ব্রিটিশ পার্লামেন্টে তৈরি হচ্ছে, আর সেই অনুযায়ী ভারতবর্ষ পরিচালনা হচ্ছে, ভারতবর্ষের মানুষজন নিয়ন্ত্রিত হচ্ছে। ঠিক আছে, ওটা তো পরে আসছে, ওটা তো 1946 এর পর। ওটা 1946 অগস্ট বলছি, ক্যাবিনেট মিশনের পর। ক্যাবিনেট মিশনের পর, যখন ক্যাবিনেট মিশনও বলতে পারো ডিভাইডেড ইন্ডিয়া রেকমেন্ড করলো না। আমরা তো দেখতে পাচ্ছি ক্রিপ্স প্রপোজাল, অগস্ট অফার, যেখানে প্রস্তাব করা হচ্ছে না ডিরেক্টলি ইন্ডিয়া ডিভাইড করা। হ্যাঁ, ইন্ডিয়া আলটিমেটলি ডিভাইড হচ্ছে, কিন্তু যদি আমরা দেখি ক্যাবিনেট মিশনেও কিন্তু রেকমেন্ড করা হচ্ছে কি আনডিভাইডেড ইন্ডিয়া। তখনই গিয়ে মুসলিম লীগ কি করলো, ওই ডিরেক্ট অ্যাকশন ডে হচ্ছে সিদ্ধান্ত নিল। তার ফলেই বলতে পারো ভারতবর্ষের বিভিন্ন প্রান্তে কিছু কমিউনাল ডিস্টারবেন্স হচ্ছে তৈরি হলো। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? এই যে আলোচনা যেটা আমি করলাম, এই আলোচনা তোমাদের কনস্টিটিউশনের প্রশ্ন করতেও সাহায্য করবে, হিস্ট্রির প্রশ্নের উত্তর করতেও সাহায্য করবে। ঠিক আছে, এই পার্ট থেকে প্রশ্ন যেরকম হিস্ট্রির জায়গাতেও আসে, আমাদের জায়গাতেও আসে। তাহলে এই জায়গাতে যদি কোনো প্রশ্ন আসে, সেটা তুমি হিস্ট্রির প্রশ্ন হিসাবে উত্তর করবে, কনস্টিটিউশনের প্রশ্ন হিসাবে উত্তর করবে। আমি আমার জায়গা থেকে আলোচনা করলাম, হিস্ট্রি তোমরা যেখানে পড়ো সেখানে হয়তো আমি যা আলোচনা করলাম এর থেকে হয়তো আরো কিছু এক্সট্রা ইনফরমেশন পেয়ে গেলেও পেয়ে যেতে পারবে। ঠিক আছে, তো একটা ভালো হলো। ঠিক আছে, কারণ হিস্ট্রিতেও এটা হয়তো তোমরা পড়বে, সেই জায়গা থেকেও আরো কিছু নতুন তথ্য তোমরা পাবে। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই আলোচনা করলাম। দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী ক্লাস। তোমাদের পরবর্তী ক্লাস কবে রয়েছে? সোমবার 7টায়, এবং নেক্সট ক্লাস আমি আলোচনা শুরু করব ওয়াভেল প্ল্যান থেকে। ঠিক আছে, ওয়াভেল প্ল্যান থেকে। ওকে, তো বাই, সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আরো একবার দুবার ক্লাসটা দেখো, তারপরেও যদি কোথাও কোনো প্রবলেম, কোথাও যদি কোনো ডাউট থাকে তো অবশ্যই জিজ্ঞাসা করবে, আমি আলোচনা করে দেবো। ঠিক আছে, ওকে, আপাতত বুঝতে কোথাও কোনো কিছু অসুবিধা হয়নি তো? সুদেশ, না ওই যে আমি বললাম না যে গভর্নমেন্ট অফ ইন্ডিয়া 1935 কংগ্রেস বিরোধিতা করলো, কংগ্রেস অ্যাকসেপ্ট করেনি। কিন্তু কংগ্রেস নির্বাচনে যাবে কি যাবে না, আচ্ছা নির্বাচনে কংগ্রেস গেল, কিন্তু নির্বাচনের পর কংগ্রেস অফিস অ্যাকসেপ্ট করবে কিনা এই বিষয়ে কংগ্রেসের মধ্যে কিন্তু কি ছিল বলতে পারো তীব্র, বলতে পারো বিরোধ বা বিতর্ক ছিল। কিছু পক্ষ ছিল যে অফিস অ্যাকসেপ্টেন্সের প্রস্তাবে বলতে পারো সমর্থন করেছিল, কিছু পক্ষ ছিল রিজেক্ট করেছিল। অফিস অ্যাকসেপ্টেন্সের জায়গাটা কি ছিল, যে না আমরা গভর্নমেন্টের পার্ট হব, গভর্নমেন্টের পার্ট হয়ে আমরা কি করব, আমরা গভর্নমেন্টের ওপর চাপ তৈরি করব। আজকে কংগ্রেস যখন 1937-এ মানে মানে সরকারে যখন যুক্ত হলো, একের পর এক পলিটিক্যাল, সিভিল, ইকোনমিক রিফর্মস কংগ্রেস প্রভিন্স গুলোর ক্ষেত্রে নিতে থাকলো। কংগ্রেস দেখাতে থাকলো ভারতীয় জনগণকে যে
ভারতীয়দের সরকার যদি আসে তাহলে ভারতীয়রা এই সুযোগ সুবিধা পাবে। আজকে ভারতীয়দের সুযোগ সুবিধা দিতে পারে একমাত্র ভারতীয়দের প্রতিনিধিত্বকারী সংস্থা, কোনো ব্রিটিশ গভর্নমেন্ট বা ব্রিটিশ পার্লামেন্ট নয়। কিন্তু আমরা যদি অফিস অ্যাকসেপ্ট না করি তাহলে আমরা কখনো দেখাতে পারবো যে আমি তোমার জন্য কি করতে পারি? পারবো কি? পারবো না। তাহলে আমাকে অফিস অ্যাকসেপ্ট করতে হবে, তাহলে কি আমি দেখাতে পারবো আমার কাজকর্মের মাধ্যমে যে হ্যাঁ দেখো আমরা এটাই চাইছি, যে আমরা যদি ক্ষমতায় আসি, আমরা যদি আমাদের সরকার আনতে পারি, আমরা যদি স্বাধীন হতে পারি, তাহলে আমাদের জন্য এই ব্যবস্থাগুলো আমরাই করতে পারবো। তাই 1937-এ কংগ্রেস নির্বাচনে অংশগ্রহণ করলো, অফিস অ্যাকসেপ্ট করলো, এবং একের পর এক বলতে পারো প্রত্যেকটা প্রদেশের ক্ষেত্রে কংগ্রেস কি করলো, পলিটিক্যাল রিফর্মস, ইকোনমিক রিফর্মস, যারা জেলবন্দি ছিল ইন্ডিয়ান লিডার্স, ঠিক আছে, তাদেরকে রিলিজ করে দেওয়া হলো। তাহলে এই রিফর্মস গুলো কংগ্রেস সেই সময় নিয়েছিল। হ্যাঁ, 1939-এ কংগ্রেস মিনিস্ট্রি থেকে রিজাইন করলো, কিন্তু 2 বছরে কংগ্রেস ভারতীয় জনসমাজকে এইটা দেখাতে পেরেছিল যে ভারতীয়দের সরকার যদি আসে তাহলে সেই ক্ষেত্রে ভারত কি পেতে পারে। প্রভিন্সে যখন সরকার গঠন করলো কংগ্রেস, সেখানে প্রভিন্সে কংগ্রেস একের পর এক রিফর্মস তোমার মানে ক্রিয়েট করতে থাকলো, তৈরি করতে থাকলো একের পর এক সংস্কার, ঠিক আছে। কিন্তু ভাবো আমরা নির্বাচনে যদি অ্যাকসেপ্ট মানে পার্টিসিপেট না করতাম না, আমরা যদি অফিস যদি অ্যাকসেপ্ট না করতে পারতাম, তাহলে আমরা ভারতীয়দেরকে এই উদাহরণ কি আমরা দিতে পারতাম? পারতাম না। তাই আমি আইন রিজেক্ট করছি, আমি আইনটাকে সমর্থন করছি না, কিন্তু আমি নির্বাচনে অংশগ্রহণ করছি, আমি অফিস অ্যাকসেপ্ট করছি, কারণ কি ভারতীয়দের সামনে একটা উদাহরণ রাখার জন্য। ক্লিয়ার? আন্ডারস্ট্যান্ড? বুঝতে পারলে সুদেশ না? তো অবশ্যই ভালো প্রশ্ন যে স্যার কংগ্রেস রিজেক্ট করলো গভর্নমেন্ট অফ ইন্ডিয়া অ্যাক্ট, কিন্তু কেন কংগ্রেস নির্বাচনে অংশগ্রহণ করলো, কেনই বা অফিস অ্যাকসেপ্ট করলো? এটাই হচ্ছে তার উত্তর। ঠিক আছে? ক্লিয়ার? চলো, তো সবাই ভালো থাকো, সুস্থ থাকো, দেখা হচ্ছে তোমাদের সাথে আবার পরবর্তী ক্লাস সোমবার 7টার সময়।